যে কোশ্চেনটা পড়াবো আজকে ই রিটার্ন, ঠিক আছে তো? ই রিটার্নটা পড়াবো, ই রিটার্ন। রিটার্ন রিটার্নটা কি হয়? রিটার্ন এখনকার দিনে ম্যাক্সিমাম সবাই অনলাইনেই রিটার্ন জমা করে। রিটার্ন বুঝা যাচ্ছে তো? রিটার্নটা কি হয়? যে প্রতিটা মানুষ যে ইনকাম করে তার ইনকাম লিমিট যদি ক্রস করে যায়, ইনকাম লিমিট যদি ক্রস করে যায়, কারোর ইনকাম 2.5 লাখ টাকা, যে আমাদের নিয়মটা আছে ট্যাক্সে, যে নিয়মটা 2.5 লাখ টাকা যদি ইনকাম লিমিট ক্রস করে যায় তাহলে তো রিটার্ন ফাইল করতে হবে। কারোর জন্য 3 লাখ টাকা, 3 লাখ কাদের জন্য? যাদের বয়স 60 থেকে 80 তাদের জন্য 3 লাখ টাকা লিমিট, 3 লাখ টাকা। কারোর বয়স যদি 80 থেকে 100 বছরের মধ্যে থাকে, সুপার সিনিয়র সিটিজেন, তাদের লিমিট কত? 5 লাখ টাকা। তো লিমিট, ইনকাম লিমিট যদি ক্রস করে যায় তাহলে তো রিটার্ন ফাইল করতেই হবে। তো এখনকার দিনে রিটার্ন ফাইল করার রুলটা কি? রিটার্ন ফাইল অনলাইনেই করতে হয়। 99.99% লোক অনলাইনে রিটার্ন ফাইল করে, ঠিক আছে? তবে কিছু কিছু কেস আছে যেখানে রিটার্নটা তুমি ফিজিক্যালি সাবমিট করতে পারো, ফিজিক্যাল, ঠিক আছে? কি বললাম? রিটার্ন অনলাইনে সাবমিট করতে হয়। রিটার্ন এখনকার দিনে অনলাইনে সবাই সবাই যেমন আমি যে কয়েকদিন আগে রিটার্ন সাবমিট করলাম, অনলাইনে সাবমিট করি সবাই। সবাই রিটার্ন অনলাইনেই সাবমিট করে, কিন্তু কিছু কিছু কেস আছে, রেয়ার কেস, ঠিক আছে তো? 0.001% কেস আছে যেখানে কিনা রিটার্ন তুমি ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে পারো, ফিজিক্যাল মানে অফলাইনে সাবমিট করতে পারো। কি বলেছে? অল দ্য আইটিআর ফর্ম, আমরা যে আইটিআর করি, যেমন ধর কেউ চাকরি করে, ঠিক আছে? কেউ ব্যবসা করে, ঠিক আছে তো? বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সোর্স অফ ইনকাম থাকে। তো প্রতিটা মানুষের না, বিভিন্ন মানুষের যে ইনকাম করে সেই ইনকামের ক্লাসিফিকেশনের উপর বেস করে কিন্তু তাকে আইটিআর ফর্ম ফিল আপ করতে হয়। আমাদের আইটিআর 7খানা আছে: আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4, আইটিআর 5, আইটিআর 6, আইটিআর 7, ঠিক আছে তো? আমাদের আইটিআর কখানা আছে? আমাদের আইটিআর 7খানা আছে। তো বিভিন্ন আইটিআর এর উপর তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে কি বলছে? অল দ্য আইটিআর ফর্ম আর টু বি ফাইল ইলেকট্রিক্যালি, ঠিক আছে? মানে যত আইটিআর ফর্ম আছে, আইটিআর ফর্ম কটা আছে বললাম? আইটিআর ফর্ম আমাদের 7খানা আইটিআর ফর্ম আছে, ঠিক আছে? কি বললাম? আইটিআর 1 থেকে আইটিআর 7 আছে। আইটিআর 1 থেকে আইটিআর 7 আছে। এই যেমন ধর সাপোজ ধর বিরাট কোহলি, ও তো ইনকাম করছে, ওকেও তো রিটার্ন ফাইল করতে হবে। ওকেও কোনো না কোনো এই আইটিআর 1 থেকে 7 এর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে তো? তো এই আইটিআর যে 1 থেকে 7 আছে এর মধ্যে তোমাকে রিটার্নটা ফাইল করতে হবে। সেই রিটার্নটা কেউ অনলাইনেও করতে পারে বা অফলাইনেও করতে পারে, ঠিক আছে? অনলাইনেই করতে হয়। 99.99% হচ্ছে তোর অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়। কিন্তু কিছু রেয়ার কেস আছে যেখানে তুমি অফলাইন বা ফিজিক্যালি রিটার্ন সাবমিট করতে পারো। তাই এখানে বলছে অল দ্য আইটিআর ফর্ম আর টু বি ফাইল, ঠিক আছে? অনলাইন করতে হবে ইলেকট্রিক্যালি, ঠিক আছে তো? তো বলছে হাউএভার হোয়ার রিটার্ন ইজ ফার্নিশড ইন আইটিআর 1 অর আইটিআর 4, ঠিক আছে? যেখানে রিটার্নটা তুমি ফার্নিশড করছো আইটিআর 1 অর আইটিআর 4, দ্য ফলোইং পারসন হ্যাভ অ্যান অপশন টু ফাইল রিটার্ন ইন পেপার ফর্ম। পেপার ফর্ম মানে ফিজিক্যালি, ঠিক আছে? আগেকার দিনে, এখনকার দিনে আইটিআর কি হয়? যে ইনকাম ট্যাক্সের একটা সাইট আছে, সাইটে ঢুকে তুমি অনলাইনে সাবমিট করতে পারো। সাইটে ঢুকে করা যায়, ঠিক আছে? মানে একটা সাইট আছে, ইনকাম ট্যাক্স রিটার্নের একটা সাইট আছে, ইনকাম ট্যাক্স ই ফাইলিং রিটার্ন একটা সাইট আছে। ওই সাইটে ঢুকে তো পরের সেমিস্টারে আছে, 6 সেমিস্টারে এইগুলো তোকে প্র্যাকটিক্যালি করতে হবে সব। কম্পিউটার প্র্যাকটিক্যালি করতে সবার আছে, অনার্স জেনারেল সবারই আছে, প্র্যাকটিক্যালি করতে হবে, ঠিক আছে তো? তো এর উপর কাজ হয়। আজকে তুই ইনকাম করছিস বা বাড়িতে তোর বাবা বা মা কেউ ধর ইনকাম করছে, তো তোর ট্যাক্সের কাজ জানেই না, লোককে দিয়ে রিটার্ন ফাইল সাবমিট করাতে হবে। সে, তুমি যদি চাকরি করো, নর্মাল কাজ করো, 500,000 টাকা নেবে, আর তুমি ব্যবসা করো, কয়েক হাজার টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে তো? এর একটা কাজ আছে এটা, ঠিক আছে? সব ট্যাক্স কনসালটেন্ট এর কাজগুলো করে, ঠিক আছে তো? তো যাই হোক, কি বললাম? আহ তাহলে এখনকার দিনে যে তুমি যে রিটার্নটা ফাইল করবো কিসে করতে হয়? সব অনলাইন, ঠিক আছে? কিন্তু কিছু রেয়ার কেস যেখানে তুমি অফলাইন বা ফিজিক্যালি রিটার্নটা সাবমিট করতে পারো, ঠিক আছে তো? এবার ফিজিক্যালি কারা করতে পারবে দেখ ভালো করে লেখা আছে, এই আইটিআর 1 অর আইটিআর 4। আগের বছর পরীক্ষা একবার এসেছিল, একটা একটা এক্সাম্পল দিয়েছে, বলছে বলো এখানে তুমি কোন আইটিআর ফর্ম ফিল আপ করবে? থিওরি এটা, ঠিক আছে তো? কোন আইটিআর ফর্ম ফিল আপ করবে? তো যাই হোক, যেটা বললাম, তাহলে কারা কারা অফলাইনে গিয়ে সাবমিট করতে পারবে? আইটিআর, দেখ আইটিআর 1 থেকে 7 আছে, সবাই করতে পারবে না, 1 আর 4, 1 or 4 লেখা আছে। আচ্ছা, দ্য ফলোইং পারসন হ্যাভ অ্যান অপশন টু ফাইল রিটার্ন ইন পেপার ফর্ম। সুপার সিনিয়র সিটিজেন, যে ধর 80 বছর থেকে 100 বছর, ঠিক আছে? সে অনলাইনের কাজ জানেই না কিছু, ও কি করে রিটার্ন সাবমিট করবে? তাই জন্য ও ফিজিক্যালি রিটার্ন সাবমিট করতে পারে। এটা গভর্নমেন্ট থেকে রুল করেছে। আর কি বলছে? কোনো ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ হ্যাভিং ইনকাম আপ টু 5 লাখ টাকা, তার ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত আছে, কিন্তু ও কোনো গভর্নমেন্টের কাছ থেকে রিফান্ড ক্লেম করবে না। রিফান্ড জিনিসটা কি? অনেকে, যেমন ধর আমি তোকে বলছি, রিফান্ডের ব্যাপারটা বলছি, বলার চেষ্টা করছি। টিডিএস এর নাম শুনেছি, দেখবি কেউ লটারি কাটলো, লটারি কেটে লটারি প্রাইজ মানি জিতলো। লটারি কেটে লটারি প্রাইজ মানি জিতলো।
তো জিতলে কি হয়? গভর্নমেন্ট ওর থেকে ট্যাক্স কেটে নেয়। টিডিএস কেটে নেয় তো। ঠিক আছে তো? টিডিএস কেটে নিল। এবার টিডিএস যদি ক্লেম করতে চাস, টিডিএস ক্লেম করতে চাইলে তাহলে কিন্তু তোমাকে অনলাইনেই করতে হবে, অফলাইনে হবে না। এখানে বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলেছে, ইন্ডিভিজুয়াল অর এইচইউ হ্যাভিং ইনকাম আপ টু রুপিস 5 লাখ অ্যান্ড নট ক্লেমিং রিফান্ড। তোমার ইনকাম 5 লাখ টাকার মধ্যে আছে এবং তুমি রিফান্ড ক্লেম করবে না, তাহলে কিন্তু তুমি অফলাইনে রিটার্ন সাবমিট করতে পারবে। এটাই বোঝা যায়। এখন প্রশ্ন হলো, ধর সাপোজ আমি যদি আমি যদি অফলাইনে রিটার্নটা সাবমিট করি, তাহলে আমাকে কোথায় গিয়ে রিটার্নটা জমা করতে হবে জানিস তো? আমার যে কলকাতায় আছে, কলকাতার ডিপার্টমেন্টে গিয়ে জমা করতে হবে। এখন কেউ যদি দিল্লিতে থাকে, তাকে দিল্লির ডিপার্টমেন্টে, কেউ যদি লখনৌ থাকে, তাহলে লখনৌ যে ইনকাম ট্যাক্সের অফিস, সেখানে গিয়ে জমা করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? এরকম জায়গায় গিয়ে জমা করতে হবে। বুঝতে পারলি কি বললাম? এমন না যে, আরেকটা জানিস আমাদের ইনকাম ট্যাক্স যে জমা হয়, ইনকাম ট্যাক্সের মেইন অফিস কোথায়? জানিস মেইন অফিস কোথায়? ব্যাঙ্গালোর। মেইন অফিস ব্যাঙ্গালোর। মেইন অফিসটা কিন্তু ব্যাঙ্গালোরে। ইনকাম ট্যাক্সের মেইন অফিস ব্যাঙ্গালোরে। ঠিক আছে তো? তো কি বললাম? এই যে আজকে ধর আমি যদি আমার রিটার্নটা অফলাইন জমা করতে যাই, ফিজিক্যালি জমা করতে যাই, তাহলে আমার কলকাতায় যে ইনকাম ট্যাক্সের অফিস আছে, সেখানে গিয়ে জমা করে আসতে হবে। ঠিক আছে? তারপর কি লিখেছি? এসএসসি উইল হ্যাভ ফলোইং 3 অপশন অফ ফাইলিং রিটার্ন। তুমি যদি অনলাইনে রিটার্ন সাবমিট করতে যাও, যারা অনলাইনে রিটার্ন সাবমিট করে তাদেরকে, আজকে ধর আজকে ধর আমার রিটার্নটা আমি যখন সাবমিট করব, সাপোজ আমি বললাম যে আমার রিটার্ন আমি সাবমিটই করিনি। কি বললাম? আজকে ধর তুই ইনকাম করিস, তোর রিটার্ন যে কেউ সাবমিট করে দিতে পারে। তোর প্যান নাম্বার আছে, তার প্যান কার্ডের নাম্বার আছে, প্যান নাম্বার দিয়ে কেউ সাইডে ঢুকে তোর রিটার্ন সাবমিট করতে পারে। গভর্নমেন্ট থেকে তোর কাছে নোটিশ আসলো, বলল না আমি তো রিটার্ন সাবমিট করিনি। তা তুই বলতেই পারি এরকম নিয়ে কোর্টে কেস হয়েছিল। তখন এই তিনটে কথা আমি যে আমার রিটার্ন যে আমি সাবমিট করি, তার কি প্রমাণ আছে? আমার রিটার্ন যে আমি সাবমিট করি, কি প্রমাণ আছে? অন্য কেউ তো সাবমিট করে দিতে পারে। অন্য কেউ তো, আমি তো বলতে পারি যে গভর্নমেন্টকে বলতে, না আমি তো রিটার্ন সাবমিট করিনি। আমার প্যান কার্ড চুরি হয়ে গেছে, কেউ রিটার্ন সাবমিট করে দিয়েছে। বা আমার থেকে প্যান কার্ড কেউ চুরি রিটার্ন সাবমিট করে দিয়েছে। আমি করিনি এটা। ঠিক আছে তো? তাহলে সরকার বলছে এর জন্য প্রমাণ, ৩ টে প্রমাণ দিয়েছে। তাহলেই মনে করা হবে তুমিই রিটার্ন সাবমিট করেছো। এটা ডিজিটাল সিগনেচার বলে একটা জিনিস হয়। ডিজিটাল সিগনেচার করতে হবে। অনলাইন রিটার্ন সাবমিট করতে গেলে ডিজিটাল সিগনেচার অপশন থাকে। ঠিক আছে তো? জেনারেলি ডিজিটাল সিগনেচার কেউ করে না। ঠিক আছে তো? পরের অপশনটা করে ইভিসি। এই অনলাইনে যখন রিটার্ন সাবমিট করেন, ইভিসি বলে। ইভিসি ব্যাপারটা কি হয়? ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড। ঠিক আছে? ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড। ও একটা ওটিপি আসে। ফোনে একটা ওটিপি আসবে। ঠিক আছে? সেই ওটিপিটা ওখানে পুট করতে হবে, তাহলে মনে করা হবে তুই রিটার্ন সাবমিট করেছিস। তোর ফোনেই আসবে। এবার স্যার কোন নাম্বারে আসবে ওটিপিটা? তুই যখন আধার কার্ড করেছিলি, আধার কার্ড করার সময় একটা ফোন নাম্বার দিতে হয়েছিল তো? ওই ফোন নাম্বারেই আসবে ওটিপি। অন্য কোনো নাম্বারে ওটিপি আসবে না। কি বললাম বুঝতে পারলি? ওই নাম্বারেই ওটিপি আসবে। তো তখন তোকে ম্যাক্সিমাম দেখা গেছে যে এইটাই সবাই করে। কি বললাম? কোনটা করে দেখ কি বললাম? ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড, ইভিসি সবাই করে। যারা রিটার্ন, যদি আশেপাশে কেউ আছে, রিটার্ন তো মোটামুটি যারা ইনকাম করে রিটার্ন তো অনেকেই সাবমিট করে, সবাই করে। আমি কোনটা করি? আমি ইভিসি করি। আমি ইভিসি করি। আমি ইভিসি করি। ঠিক আছে তো? তো রিটার্ন যখন সাবমিট করা হয় না, তখন ৩ টে অপশন থাকে। কোন অপশনটাকে আমি চুজ করতে হয়? ডিজিটাল সিগনেচার করি না, ইভিসিটাই করি। ইভিসিটা কি? ওখানে অপশন থাকবে। তো তুমি কোন অপশনটাকে তুমি চাইছো। ঠিক আছে তো? তো আমি ইভিসি করলে তখন ওখানে তো আমার যে আধার কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে, আমারই ফোন নাম্বার দেওয়া আছে। আমার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা ওখানে পুট করতে হবে। তাহলে ওরা মনে করবে যে না, আমার রিটার্ন আমি সাবমিট করেছি। এই দুটো না হলে আরেকটা অপশন আছে। সেটা কি? সাবমিটিং আইটিআর। দেখ এখানে কি লিখেছি আমি? আইটিআর ভি। আইটিআর ফুল ফর্ম বুঝিস? ইনকাম ট্যাক্স রিটার্ন। আইটিআর ভি, আইটিআর 5 না কিন্তু। বা তুই 5 বলিস, তাহলে বল রোমান 5। কেননা আমাদের আইটিআর ১ থেকে ৭ আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখন আমি ৫ বলি, সবাই ওই ৫ টাকে ধরে নেবে। ঠিক আছে তো? তো এটা কি বললাম? আইটিআর ভি বলতে পারি বা রোমান 5। আরেকটা অপশন আছে কি? যখন ধর কেউ এই দুটো অপশনের মধ্যে কেউ চুজ করলো না, আরেকটা অপশন কি আছে? ওখানে না, ওখানে একটা অপশন আছে, এই আইটিআর ভি বলে একটা অপশন আছে, বা আইটিআর 5 বলে একটা অপশন আছে। রোমান 5 বলে একটা অপশন আছে। ওই অপশনে যদি ক্লিক করে, ওখানে আপনার একটা অ্যাকনলেজমেন্ট বেরোবে, অ্যাকনলেজমেন্ট। সেই অ্যাকনলেজমেন্ট ফর্মটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট ফর্মটা ডাউনলোড করতে হবে। ওর উপর সাইন করে পাঠাতে হবে কোথায় জানিস তো? সিপিসি কে পাঠাতে হবে, সিপিসি। সিপিসি এর ফুল ফর্ম কি বলতো? সেন্ট্রাল প্রসেসিং সেন্টার। এটা কোথায়? ব্যাঙ্গালোরে আছে। এটা ব্যাঙ্গালোরে আছে। ওখানে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? এই ৩ টের মধ্যে যেকোনো একটা। এটা বেসিক্যালি তোর পরীক্ষায় এই ই-রিটার্ন বল আর এইটা পরীক্ষায় আসবে না। এটা কেন করালাম? এটা রিয়াল লাইফ এ কাজে লাগবে। আজ না হোক ২ দিন পরে, ২-৩ বছর পর যখন ইনকাম করতে আরম্ভ করবি, একটা লেভেল অফ ইনকাম ক্রস করে যাবে, তখন তো তোকে রিটার্ন জমা করতে হবে। হ্যাঁ, তুই বলবি আমি প্রচুর টাকা ইনকাম করি, আমার রিটার্ন জমা করার লোক আছে। সে ঠিক আছে, সে করে দেবে। কিন্তু অনেকের রিটার্ন অনেকে নিজেই জমা করে। লোককে দেয় না, ৫০০, ১,০০০ টাকা দেয় না। নিজের রিটার্ন নিজেই জমা করে। এইগুলো তাকে জানতে হবে। ঠিক আছে? নিজের রিটার্ন নিজে জমা করতে গেলে।
আচ্ছা, তাহলে কি বললাম সেন্ট্রাল প্রসেসিং সেন্টারটা কি? যেখানে পুরো প্রসেসিং হবে, তুই তো রিটার্ন জমা করলি, সত্য মিথ্যা সব যাচাই হবে। এটা কোথায় আছে? অফিসটা ব্যাঙ্গালোরে আছে, ঠিক আছে তো? যেটা পড়বো তোদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে লস রিটার্ন, যেটাই পড়াবো লস রিটার্ন। কি বলছে দেখ, লস রিটার্ন বলছে, লস রিটার্ন সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন পড়া খুব জরুরি। সেকশন কি আছে দেখ, রিটার্ন সাবমিট করা সেকশন হচ্ছে, আমি তোকে একটা করে সেকশন করে লিখে দিচ্ছি। সেকশন মনে রাখতে হবে কিন্তু এখানে। এই দেখ, আন্ডার সেকশন 139 সাবসেকশন 1, এই সেকশনে কি বলছে? রিটার্ন সাবমিট করা। রিটার্নটা যে সাবমিট করি, আমরা যে রিটার্ন সাবমিট করি না, রিটার্ন সাবমিট করার সেকশনটা কি? আন্ডার সেকশন 139 সাবসেকশন 1। তাহলে মনে রাখবি, তোর 139 দিয়ে পরীক্ষায় কোশ্চেন চলে এসছে, আসবেই আসবে 139 থেকে। 139 এ কি কি আছে? সামনে আছে 139 1, 139 3, আন্ডার সেকশন 139 4, ঠিক আছে তো? আন্ডার সেকশন 139 5, আন্ডার সেকশন 139 9, ঠিক আছে? এই কটা সেকশন সব কটা ইম্পর্টেন্ট সেকশন, সব কটা ইম্পর্টেন্ট সেকশন, সব কটা সেকশন থেকে পড়তে হবে। এটা হচ্ছে 139 1 এ কি বলেছে? রিটার্ন সাবমিট করার সেকশন, ঠিক আছে তো? আজকে আরেকটা কথা বলে দিই, রিটার্ন সাবমিট করা মানে কিন্তু ট্যাক্স দেওয়া নয়। রিটার্ন সাবমিট করা মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া নয়। অনেকেই রিটার্ন সাবমিট করে, অনেকেই রিটার্ন সাবমিট করে। রিটার্ন সাবমিট করা মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া নয়, ঠিক আছে তো? তো 139 1 এ কি বলেছে? রিটার্নটা সাবমিট করার সেকশন। এবার 139 3 তে কি বলেছে? লস রিটার্ন, যেটা কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, বারবার বলছি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। লস রিটার্ন, লস রিটার্ন। এখানে কি বলেছে দেখ, এখানে কি বলেছে? প্রশ্ন হলো, এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি কি বললাম কিছুক্ষণ আগে একটা কথা বললাম, যদি তোমার ইনকাম 2.5 লাখ টাকা ক্রস করে যায়, তাহলে তোমাকে রিটার্ন সাবমিট করতেই হবে। যদি তোমার ইনকাম 3 লাখ, 3 লাখ কাদের জন্য? তোমার বয়স যদি 60 থেকে 80 হয়। 3 লাখ টাকা ইনকাম ক্রস করে গেলে রিটার্ন সাবমিট করতে হবে। তোমার বয়স যদি 80 বছরের উপর হয়, মানে সুপার সিনিয়র সিটিজেন, সেক্ষেত্রে নিয়ম কি? 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি ইনকাম ক্রস করে যায়, তাহলে তোমার রিটার্ন সাবমিট করতে হবে। এখন তুই বললি, স্যার আমি না ব্যবসা করি, আমি ধরুন ব্যবসা করি, আমার ব্যবসা থেকে লস হয়েছে, আমাকে রিটার্ন সাবমিট করতে হবে? রিটার্ন সাবমিট করা কম্পালসারি নয়। রিটার্ন সাবমিট নাও করতে পারিস, তোর ব্যবসায় লস হয়ে ইনকামই তো হয়নি। তুই কেন রিটার্ন সাবমিট করবি? রিটার্ন সাবমিট নাও করতে পারিস। করলে কিছু বলবে না, নাও করতে পারিস। কি বললাম? করলে কিছু বলবে না, নাও করতে পারিস। কিন্তু রিটার্ন যদি সাবমিট না করিস, লস রিটার্ন হয়েছে তাও যদি রিটার্ন সাবমিট না করিস, কিছু অসুবিধা তো তোর বেরিয়েই আসবে। দেখ এখানে কি বলছে, ভালো করে শুনিস কিন্তু। লস রিটার্ন, তোর ধর এবছর লস হয়েছে। লস কি ক্ষেত্রে হতো? বিজনেস থেকে লস হতে পারে, বিজনেস থেকে লস হতে পারে, হাউস প্রপার্টি থেকে লস হতে পারে, ক্যাপিটাল গেইন থেকে লস হতে পারে, আদার্স সোর্স, বিভিন্ন আদার্স সোর্স থেকে লস হতে পারে, বিভিন্ন জায়গা থেকে লস হয়। এখন স্যার স্যালারি থেকে, স্যালারি থেকে জীবনে লস হয় না। স্যালারি থেকে কি লস হয়? স্যালারি থেকে কোনোদিন লস হয় না। বাকি 4টে জায়গা থেকে লস হতে পারে। তো তোর ধর লস হয়েছে, কিন্তু তুই লস রিটার্ন সাবমিট করলি না, তাহলে কি হবে? কি হবে ভালো করে শোন। আজকে এই বছর তোর লস হয়েছে, পরের বছর তোর ব্যবসায় লাভ হতে পারে। আজকে এই বছর লস হয়েছে ব্যবসা থেকে, পরের বছর ব্যবসায় লাভ হতে পারে। তাহলে তুই যদি আজকে যে লস রিটার্ন সাবমিট করিস, তাহলে পরের বছর এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবি। ধর আজকে ধর এবছর ব্যবসা থেকে ধর 1 লাখ টাকা লস খেয়েছিস। পরের বছর ধর ব্যবসা থেকে ধর 2 লাখ 3 লাখ টাকা লাভ হয়ে গেছে। তাহলে আজকে যে 1 লাখ টাকা লস খেলি, পরের বছর এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবি। কখন ক্যারি ফরওয়ার্ড করতে পারবি? যদি লসটাকে লস রিটার্ন করা থাকে। তুই যদি লস রিটার্ন ফাইল করিস, তাহলেই করতে পারবি, আদারওয়াইজ করতে পারবি না। লাইনের মানে বুঝতে পারলি কি বললাম? এটা মাথায় রাখতে হবে। এখন তোর জন্য, না স্যার আমার লস হয়েছে, আমার ইনকাম ক্রস করেনি, আমি রিটার্ন সাবমিট করব না। করতে ভালো বলেনি তোকে, তোকে করতে বলেনি। কিন্তু তুই রিটার্ন সাবমিট না করিস লস রিটার্ন, তাহলে কিন্তু এই বেনিফিটটা পরে পাবি না, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড করতে পারবি না। এইজন্য অনেকেই ভাবে যে না, আমি করেই দিই রিটার্ন সাবমিট। তো এখানে কি লিখেছে? লস ক্যান বি ক্যারি ফরওয়ার্ড ইফ রিটার্ন অফ ইনকাম নট ফাইলড উইদিন ডিউ ডেট। ডিউ ডেট, ডিউ ডেট, ডিউ ডেটের মধ্যে যদি তুমি রিটার্ন সাবমিট না করো, ঠিক আছে? বলছে লস ক্যান বি ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে? ইফ রিটার্ন অফ ইনকাম নট ফাইল উইদিন ডিউ ডেট, ঠিক আছে? তার মানে তোর লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবি না ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট না করলে, ঠিক আছে? আর আমাদের রিটার্ন সাবমিট করার, রিটার্ন যে সাবমিট করি তার সেকশনটা কি বললাম, আমি লিখলাম 139 1, মনে রাখবি কিন্তু সেকশন। পরীক্ষায় সেকশন লিখলে ভালো নাম্বার দেবে, ঠিক আছে তো? এই কটা সেকশন মনে থাকবে, এমন কোনো কঠিন নয়। তাহলে রিটার্ন যে আমরা যে রিটার্ন সাবমিট করি তার সেকশন কি বলছে? রিটার্ন মানে মনে রাখবি, রিটার্ন হচ্ছে 139, রিটার্ন হচ্ছে 139। এবার এই রান্নায় পড়বি 1 2 3 4 5 6 এগুলো সব পড়বি, ঠিক আছে তো? মনে রাখা খুব সুবিধা। তাহলে কি বললাম? আমরা যে রিটার্ন সাবমিট করি তার সেকশনটা কি? 139 1, 139 1। এবার তুই এবছর ব্যবসা করছিস, ব্যবসায় প্রচুর লস হয়েছে।
লস হয়েছে। এবার মানে তোকে যদি কখনো জিজ্ঞাসা করে তোমার ব্যবসা থেকে লস হয়েছে, তাহলে কি তোমার রিটার্ন সাবমিট করা কম্পালসারি? না, কম্পালসারি নয়। কম্পালসারি নয়। রিটার্ন সাবমিট না করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার পরবর্তী সময়ে এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাও, এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাও, তাহলে তোমার রিটার্ন সাবমিট করা দরকার। সিম্পল ব্যাপার বোঝ। গভর্নমেন্ট কি করে বুঝবে তোর আগের বছর লস হয়েছে? এই বছর লস হয়েছে, এই বছর রিটার্ন সাবমিট করলি না, পরের বছর তোর ইনকাম হয়ে গেছে। তুই যখন গভর্নমেন্টকে বললি আমার তো আগের বছর লস ছিল, গভর্নমেন্ট কি করে বিশ্বাস করবে তোর আগের বছর লস হয়েছে? লস রিটার্ন দেখাতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? মাথায় রাখতে হবে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের বছর মানে জেনারেলে দিয়েছিল, এবছর মনে অনার্সে দেবে। আর না হলে আগের বার যদি অনার্সে দেয়, এবার জেনারেল দেবে, শিওর শট। ঠিক আছে তো? এক লাইন, মেন লাইনটা এটা। মেন লাইন হচ্ছে এটা। তুই যাই লেখ, আসল কথা হচ্ছে এটা। তুই গল্প গণিতা করে যা খুশি লেখ, মেন কথা হচ্ছে এই লাইনটা, মেন এটা হচ্ছে কিটা, এই কথাটা তোকে লিখতে হবে। তুই যাই লেখ না কেন, যা খুশি লেখ, এটা হচ্ছে মেন লাইন। তাহলে কি লেখা আছে? লস ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড। ঠিক আছে? তো লসটা ক্যারি ফরওয়ার্ড হবে না যদি ইফ রিটার্ন অফ ইনকাম নট ফাইলড উইদিন ডিউ ডেট। ডিউ ডেটের মধ্যে তুই রিটার্নটা সাবমিট না করতে পারিস। আচ্ছা, এক্সেপশন, এর একটা এক্সেপশন আছে। কি কি লস হয়? কিসের কিসের লস হয় বললাম? বিজনেস লস হতে পারে, হাউস প্রপার্টি লস হতে পারে, ক্যাপিটাল গেইন লস হতে পারে, আদার সোর্স লস হতে পারে। সরকার একটা নিয়ম করে দিয়েছে। কি লেখা আছে দেখ, ইনকাম অফ হাউস প্রপার্টি, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এইগুলো যদি তুই নাও শো করিস, তাহলে তুই ক্যারি ফরওয়ার্ড করতে পারবি। কিন্তু বাকিগুলো ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কি কি নাম বলছে ভালো করে শোন। ইনকাম অফ হাউস প্রপার্টি, ইনকাম অফ হাউস প্রপার্টিতে তোর লস হলো, কিন্তু সে লসটা রিটার্নে দেখালি না, তাহলেও তোকে ক্যারি ফরওয়ার্ড করতে দেবে। বুঝতে পারলি কি বললাম? এবছর তোর ধর হাউস প্রপার্টি থেকে লস হয়েছে। এবছর হাউস প্রপার্টি থেকে তোর দুটো বাড়ি আছে। একটা বাড়ি লাভ হয়েছে, বা তোর একটা বাড়ি আছে, তোর একটা বাড়ি লস হয়েছে, বাড়ি ভাড়া দিয়েছিস। যে হাউস প্রপার্টি থেকে কি করে লস হয়? এই জন্য ফোর্থ সেমিস্টার অঙ্ক করেছিলি তো? আজকে তোর ধর হাউস প্রপার্টি থেকে কখন লস হতে পারে শিখেছিলি তো? আমরা যখন ইনকাম অফ হাউস প্রপার্টি অঙ্ক করেছিলাম, তখন তো করেছিলাম যে হাউস প্রপার্টি থেকে ইনকাম হতো, আবার লস হতো, মাইনাসে বেরোতো না? সেলফ অকুপেড বাড়িতে মাইনাস বেরোতো না? তো লস হতো। কিন্তু এই লসটা ধর এবার রিটার্ন সাবমিটে তুই দেখাসনি, তাহলে কি তুই কি ক্যারি ফরওয়ার্ড করতে পারবি না? পারবি। এটা এক্সেপশন। কিন্তু বিজনেসে লস হয়েছে, তুই রিটার্ন সাবমিট করার সময় দেখাতে হবে। বিজনেসে লস হয়েছে, রিটার্ন সাবমিট করার সময় যদি না দেখাস, তাহলে বিজনেসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবি না। কিন্তু হাউস প্রপার্টি ক্যারি ফরওয়ার্ড করতে পারবি। এটা এক্সেপশন কেস। কি কি বলছে? ইনকাম হাউস প্রপার্টি, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন আর এগ্রিকালচার ইনকাম। বোঝা গেল কি বললাম? এই সেকশনটা তোকে খুব ভালো করে পড়তে হবে। কি বলছে? ইফ লস রিটার্ন, আসছে, ইফ লস রিটার্ন, ইফ লস রিটার্ন, ইফ লস রিটার্ন ইজ ফাইল অন টাইম। মানে বুঝতে পারলি? যদি তুমি লস রিটার্নটা ফাইল করো টাইমে। আর একটা কথা বলি তোদের, আগের ক্লাসেও বলেছিলাম। যেমন তোরা কি জানিস? তোরা সবাই ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বুঝিস তো? বলেছিলাম ইন্ডিভিজুয়াল কাকে বলে। তোরা তো ফার্স্ট চ্যাপ্টার করলি অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, আমরা সব ইন্ডিভিজুয়াল। আমি একজন ইন্ডিভিজুয়াল, তোরাও ইন্ডিভিজুয়াল। তো পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন দেবে, এই কোশ্চেন বছর 1 নাম্বার দেবে যে একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? আরে 234 এর অঙ্ক করলি তো? কি লেখা ছিল গো? ইন্টারেস্টের অঙ্ক করার সময় কি বলছিলাম বারবার করে? রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? 31শে জুলাই। মনে রাখতে হবে তোকে এটা। রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কি বলেছিলাম? 31শে জুলাই। তার মানে রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কি বললাম? 31শে জুলাই। ইফ লস রিটার্ন ইজ ফাইল অন টাইম, টাইম মানে 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে তুই যদি রিটার্নটা সাবমিট করে দিস, সে লস রিটার্ন হোক না, রিটার্ন যদি সাবমিট করে দিস, তাহলে কি সেকশন লাগবে? রিটার্ন সাবমিট করার সেকশন তো তোর রিটার্ন সাবমিট করার সেকশন তো আন্ডার সেকশন 139(1). ঠিক আছে? আর লস রিটার্ন হয়েছে সেকশন কি বললাম? 139(3). 132 নেই, 139(3). বুঝা গেল? এবার ধর এই কোশ্চেনটা এবার একটু চেঞ্জ করে লিখছি। ইফ লস রিটার্ন, ইফ লস রিটার্ন নট ফাইল অন টাইম, মানে কি? তোর যে লস রিটার্ন হয়েছে তুই টাইমে ফাইল করিস। কি বললাম? তোর লস রিটার্ন হয়েছে, কি বললাম বল?
তোর রিটার্নটা লস হয়েছে কিন্তু টাইমে ফাইল করিসনি। টাইমে ফাইল করলে তো 139(1), তুই টাইমে ফাইল করিসনি, তাহলে কি হয়েছে? এক তো লস রিটার্ন, লস রিটার্নের জন্য কি বসবে বল? আন্ডার সেকশন 139। আর তুই টাইমে ফাইল করিসনি, টাইমে ফাইল করিসনি মানে দেরি করে ফাইল করেছিস। 139(4) বসবে। এবার 139(4) বোঝাবো, যেটা কিনা এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আজকে এখন এই 139(1) থেকে যে কটা থিওরি পড়াচ্ছি, মনে করবি প্রতিটা থিওরি খুব ইম্পর্টেন্ট, প্রতিটা থিওরি ইম্পর্টেন্ট। 139(4) পড়াবো। 139(4) প্রতিটা মানুষের রিটার্ন জমা করা উচিত। বুঝতে পারলি তো? যে রিটার্নটা যে আমরা জমা করি, রিটার্ন জমা করার একটা নির্দিষ্ট রুল আছে। এই রুলগুলো যদি হয়ে যায়, গভর্নমেন্ট একটা রুল তৈরি করে দিয়েছে যে এই নিয়মগুলো হলে তোমাকে রিটার্ন জমা করতেই হবে। ঠিক আছে? রিটার্ন তোমাকে জমা করতেই হবে। তো ধর রিটার্ন জমা না করলে পড়বো, রিটার্ন জমা না করলে আবার কি হতে পারে? কি হতে পারে রিটার্ন জমা না করলে? দেখতে পারবি রিটার্ন জমা না করলে কত শাস্তি হতে পারে। ঠিক আছে তো? রিটার্ন প্রতিটা মানুষকে রিটার্ন মানে দেখ, প্রতিটা মানুষ তো রিটার্ন জমা করে না। যাদের দরকার, যাদের একটা সরকার একটা বেঁধে দিয়েছে, একটা জিনিস বলে দিয়েছে যে এই জিনিসগুলো যদি হয়ে যায় তোমার সঙ্গে, তোমার রিটার্ন জমা করতে হবে। যেমন কি বললাম 2.5 লাখ টাকার কেসটা বললাম। এরকম অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে। ঠিক আছে? এখন ধর রিটার্ন জমা করতে ধর আজ ধর বিদেশে গিয়ে তোর একটা বাড়ি তৈরি করা আছে। লন্ডনে গিয়ে একটা বাড়ি আছে। লন্ডনের মতন বিদেশে একটা বাড়ি আছে। তো রিটার্ন জমা করতেই হবে। ঠিক আছে? বিদেশে গিয়ে তুই 2 লাখ টাকা খরচা করছিস, রিটার্ন জমা করতেই হবে। ঠিক আছে তো? আজকে তোর ইলেকট্রিক বিল তোর 1 লাখ টাকা আসছে, রিটার্ন জমা করতেই হবে। এরকম বেশ কিছু নিয়ম আছে। এই সরকার 8 টার মতো নিয়ম তৈরি করে দিয়েছে। এই নিয়মগুলো যদি ক্রস করে যায়, এই নিয়মগুলি তোমার সঙ্গে ঘটে যায়, তখন রিটার্ন জমা করতেই হবে। রিটার্ন জমা করতে হবে নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? এই যে বিলেটেড রিটার্ন, তাহলে তোর রিটার্ন জমা করার ডিউ ডেট কবে বললাম বল? 31শে জুলাই রিটার্ন জমা করার ডিউ ডেট। কিন্তু তুই ধর রিটার্ন জমা করিসনি। ঠিক আছে? মাঝখানে যখন করোনা চলছিল, রিটার্ন জমা করার জন্য একটা টাইম লিমিট বাড়িয়ে দিয়েছিল। রিটার্ন যে সরকার যে একটা নিয়ম করে দিয়েছে, রিটার্ন জমা করার ডেট কবে বলে? তোর জন্য ইন্ডিভিজুয়াল কবে বললাম? 31শে জুলাই। তুই যদি 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা করতে না পারিস, জমা তো তোকে করতেই হবে। রিটার্ন তোকে জমা করতেই হবে। এই আমাদের পাড়ায় একজন বলল তো রিটার্ন জমা করতে পারি টাইম মতন। একজন বলল 1,000 টাকা ফাইন নিয়েছে। আর একজনকে বলল 5,000 টাকা ফাইন নিয়েছে। টাইমেও জমা করতে পারিনি। একজনকে নিয়েছে 1,000 টাকা, একজনকে নিয়েছে 5,000 টাকা। ঠিক আছে তো? তো তোরা বুঝতে পারছিস 1,000 টাকা 5,000 টাকা কেন? 234(f) লাগিয়ে দিয়েছে। 234(f) লাগিয়ে দিয়ে রিটার্ন টাইমে জমা না করলে। তো দেখ এখানে বিলেটেড রিটার্নটা কি বলছে? আন্ডার সেকশন 139 সাবসেকশন 4 বলছে বিলেটেড রিটার্ন, আজকে আমার রিটার্ন জমা করার ডেট হচ্ছে 31শে জুলাই। ঠিক আছে? বাট আমি 31শে জুলাই রিটার্নটা জমা করতে ভুলে গেছি। তাহলে আমার টাইম পিরিয়ড কবে আছে? লাস্ট কবে আমি রিটার্ন জমা করতে পারি? ঠিক আছে? নিয়ম বলছে কি লেখা আছে দেখ। বিফোর বিফোর 3 months prior to the end of relevant assessment year. আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত? আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত বল? 24-25। 24-25 ওরা কি লিখেছে? এন্ড অফ রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এন্ড অফ অ্যাসেসমেন্ট ইয়ার কত? অ্যাসেসমেন্ট ইয়ারের শেষ দিন কবে? 31/3/25। তাই তো? মনে রাখার সুন্দর সিস্টেমটা দেখ। 31/3/25 তার 3 মাস আগে। তাহলে 31/3/25 এর 3 মাস আগে কোন ডেট? ডিসেম্বর। 31শে ডিসেম্বর 2025। তার মানে তোর রিটার্ন জমা করার লাস্ট ডেট কবে? 31শে ডিসেম্বর 2024। তার বেশি দেরি করতে হবে না। তার বেশি দেরি করা যাবেই না। দেরি করতেই নেই তার বেশি। ঠিক আছে? 31শে ডিসেম্বর 2024 তোর লাস্ট ডেট। ঠিক আছে? 31শে ডিসেম্বর 2024 তোর লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোকে রিটার্ন জমা করতে হবে। বিলেটেড মানে কি? বিলেটেড মানে দেরি করে রিটার্ন জমা করা। বিলেটেড রিটার্ন, বিলেটেড মানে দেরি করা। এই বাংলা বই পড়লে দেখবি বিলম্বিত লেখা আছে, বিলম্বিত। বিলম্বিত রিটার্ন। তো তুই যদি দেরি করে রিটার্ন জমা করিস, তুই কতটা দেরি করতে পারবি? তুই রিটার্ন জমা করার জন্য কতটা দেরি করতে পারিস? তোর রিটার্ন জমা করার ডেট 31শে জুলাই, কিন্তু কতটা দেরি করতে পারিস? কি লেখা আছে? কি বললাম বল? 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 2024। তারপরে আর দেরি করতে পারিস না। তারপরে আর দেরি করতে পারিস, এটা লাস্ট ডেট। লাস্ট ডেট, এরপরে আর তুই রিটার্ন জমা করতে পারবি না। ঠিক আছে? তো কি বলেছে? বিফোর 3 months prior to the end of relevant assessment year or কি লিখেছে? বিফোর দ্য কমপ্লিশন অফ বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট। এর যদি কারোর সঙ্গে লেগে যায় তাহলে সে শেষ, লাইফ শেষ হয়ে যাবে। মানে এ পরে বলছি আমরা বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট মানে কি?
হয়তো একটু জাস্ট ছোট্ট করে একটু গল্প বলে দিই। আজকে তুই ব্যবসা করছিস, ব্যবসা করে তুই গভর্নমেন্টকে বলছিস ১০ লাখ টাকা ইনকাম করছিস। ওটা মেনে নিল তুই ১০ লাখ টাকা ইনকাম করছিস। কিন্তু তোর সঙ্গে যদি বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট লাগিয়ে দেয়, যদি তোর অরিজিনাল ইনকাম ১০ কোটি হয়, সরকার আশেপাশেই বলে দেবে তোর ইনকাম ১০ কোটি। বুঝতে পারলি কি বললাম? মানে বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট যদি তোর সঙ্গে লাগিয়ে দেয়, তাহলে তুই শেষ। বুঝতে পারলি না কি বললাম? তুই অরিজিনাল যে ইনকাম করলি তার উপর যারা ব্যবসা করে তারা যা অরিজিনাল ইনকাম করে, যারা বিজনেস করে তারা যদি ১০ কোটি টাকা ইনকাম করে না, ব্যবসা থেকে ১ বছরে ও দেখাবে ১ কোটি টাকা। ও দেখাবেই না। ও কোনদিন দেখাবে না ১০ কোটি টাকা। এইজন্য রিটার্ন টাইমে জমা করতে হয়। তুই বুঝতে পারছিস বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট মানে কি? তোর অরিজিনালটা খুঁজে বার করবে। ওটা কি করে খুঁজে বার করে সে পরের ব্যাপার। ঠিক খুঁজে বার করবে তোর। অরিজিনালটা বের করে ফেলবে তোর অরিজিনাল রিটার্ন। অরিজিনাল বের করে ফেলবে। ঠিক আছে তো? তো বলছে কি তাহলে কি লেখা আছে বিফোর দ্য কমপ্লিশন অফ বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট মানে সেকশন 144 সেকশন 144 বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট। তো ধর এই বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট কে করবে? ইনকাম ট্যাক্স যে ইন্সপেক্টর করবে না। ইন্সপেক্টররা করে। এইসব রেট মানে না। ঠিক আছে তো? করবে। তো বলছে যে এই দুটোর মধ্যে যেটা আগে হবে। আমি কি বললাম লাস্ট ডেট কবে বললাম? বিলেটেড রিটার্নে দেরি করে রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট কি বললাম? ৩১শে ডিসেম্বর। দেখা গেল তার আগেই ডেট মেরে দিয়েছে। তার আগেই ডেট মেরে দিয়েছে। ৩১ ডিসেম্বর লাস্ট ডেট তার আগেই ডেট মেরে দিয়েছে। তাহলে ওই ডেটটাকেই তোকে তখন তুই বলবি না যে না আমি এত টাকা ইনকাম করিনি। বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট যদি গভর্নমেন্ট বলে দেয় তোমার ইনকাম এত তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্সটাই তোকে দিতে হবে। ওইটাই দিতে হবে তখন। কি বললাম বুঝলি? বিলেটেড রিটার্ন। তাহলে কি বুঝতে পারলি বিলেটেড রিটার্ন জিনিসটা কি? মানে এক লাইনে যদি বলি বিলেটেড রিটার্ন কি? আমাদের ডেট কবে? লাস্ট ডেট কবে? ৩১শে ডিসেম্বর ২০২৪ এবং ৩১ ডিসেম্বর ২০২৪ অর অ্যাসেসমেন্ট যেদিন কমপ্লিট হবে। ঠিক আছে? এই দুটো ডেটের মধ্যে যেটা আগে হবে। যেটা আগে হবে দেখ লেখা আছে। হুইচ এভার ইজ আর্লিয়ার এই দুটোর মধ্যে যেটা আগে হবে। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এবার বলছে বিলেটেড রিটার্ন। এবার কোয়েশ্চেন হয় কি বিলেটেড রিটার্ন আমি যে দেরি করে যে রিটার্নটা জমা করি সেটা কি রিভাইজ করতে পারি? রিভাইজ মানে বুঝিস কাকে বলে রিভাইজ? আজকে তুই একটা রিটার্ন জমা করলি, তাড়াহুড়া করে রিটার্ন জমা করে দিলি। কিছু ভুল হতে পারে। বলছে এটা কি চেঞ্জ করতে পারি? হ্যাঁ, করতে পারো। করতে পারো। বিলেটেড রিটার্ন অলসো বি রিভাইজড। ঠিক আছে? বিলেটেড রিটার্ন কি রিভাইজ করা যায়। এবার দেখ যেটা বলছিলাম ডিউ ডেট, ডিউ ডেট, ডিউ ডেট অফ ফাইলিং, ডিউ ডেট অফ ফাইলিং ROI কি লিখলাম দেখি? ডিউ ডেট অফ ফাইলিং ROI মানে রিটার্ন অফ ইনকাম ফাইল করার ডিউ ডেট বললাম তো। দেখ শুনে নে। আমি তোকে ইন্ডিভিজুয়াল কেসই বলছি ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? তোদের ইন্ডিভিজুয়াল আসবে ইন্ডিভিজুয়ালি বলছি। নন অডিট আরেকটা হয় অডিট। নন অডিট আরেকটা হয় অডিট। ঠিক আছে তো? অডিট যাদের অডিট করতে হয় দেখবি অনেক বড়, বড় বিজনেস ম্যানেজারদের অডিট করতে হয় বা কারোর অডিট করা হয়। কারোর ইনকামেরও অডিট করা হয়। যদি অডিট করা হয় তার জন্য একটু সরকার বেশি সময় দিয়েছে। এই যে রিটার্ন সাবমিট করার ডেট কবে বললাম? এতক্ষণ ধরে অঙ্ক করছিলি ৩১শে জুলাই। কাদের জন্য? যাদের অডিট করতে হয় না। যাদের অডিট করতে হয় না তাদের জন্য কত? ৩১শে জুলাই। তাহলে এটা হবে ৩১শে জুলাই ২০২৪ যাদের অডিট করতে হয় না। যাদের অডিট করতে হয় তাদের কত? বলে দিচ্ছি। ৩১শে অক্টোবর। এইগুলো সবকটা মনে রাখতে হবে পরীক্ষায় দিয়েছিল কোশ্চেন। ঠিক আছে? ৩১শে অক্টোবর ২০২৪ পরীক্ষায় থিওরি কি ওরকম থিওরি দেয় না, এরকম কোশ্চেন থিওরি দেবে। এগুলো তোকে জেনে রাখতে হবে। এগুলো কিছু মুখস্থ করার ব্যাপার নেই। একবার দুবার রিডিং মারলেই হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে কি বললাম? তোর যদি অডিট করতে হয় তাহলে কি হবে? ডেট কি? অডিট করতে হলে সময় বেশি। আর অডিট করতে না হলে সময়কালটা কম। তাহলে দুটো ডেট দেখ ৩১শে জুলাই অডিট করতে না হলে, আর অডিট করতে হলে কবে? ৩১শে অক্টোবর। ঠিক আছে তো? আর বিলেটেড রিটার্ন তো তোকে বলেই দিলাম। কোনো সমস্যা নেই। বিলেটেড রিটার্ন কি বললাম বল? কি বললাম বল? লাস্ট ডেট কবে বল? বিলেটেড রিটার্ন লাস্ট ডেট ৩১শে ডিসেম্বর ২০২৪ অর আন্ডার সেকশন 144 মানে হচ্ছে বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট। কি বললাম? বেস জাজমেন্ট দুটোর মধ্যে যেটা আগে হবে। সাপোজ ধর এই 144 জেনারেলি আগে হয় জেনারেলি আগে হয় না। কিন্তু গভর্নমেন্টের যে লতে বলা আছে হতে পারে। জেনারেলি হয় না কিন্তু হতে পারে। কি বললাম বুঝতে পারলি? জেনারেলি হয় না কিন্তু হতে পারে। তো দেখ ১৪৪ ধর সাপোজ ধর এটা লেগে গেল তোর উপর কত বলতো? ধর 1st ডিসেম্বর। 1st ডিসেম্বর লাগিয়ে দিল। এই দুটোর মধ্যে আগে কোনটা হচ্ছে? 1st ডিসেম্বর। বুঝতে পারলি? বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট যেটা আগে লাগিয়ে দেয়।
এবার তুই বলবি, "স্যার ঠিক আছে সব মানলাম। আমি রিটার্ন টাইমে জমা করব না।" সরকার আবার কি করতে পারবে? দেখে নেবো সরকার আবার কি করে। আমি রিটার্ন জমা করব না টাইমে, সরকার আমার কি করতে পারবে? তুই বলতেই পারি আমি রিটার্ন এটা এর কোয়েশ্চেন দিয়েছিল। আগেরবার বা তার আগেরবার এসেছিল। রিটার্ন যদি টাইমে জমা না করো, তাহলে তোমার কি মানে কি হতে পারে? রিটার্ন টাইমে জমা না করলে তোমার কি হতে পারে? তাহলে কি বললাম ভালো করে শুনবি। এখন তুই বলবি, "স্যার" এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, "আমি যদি রিটার্ন টাইমে জমা না করি গভর্নমেন্ট আমার কি করতে পারবে?" ঠিক আছে? দেখ গভর্নমেন্ট কি করতে পারে তোর। রিটার্ন যদি টাইমে জমা করতে না পারিস তাহলে গভর্নমেন্ট তোর কি করতে পারে? লিখে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা দিয়েছিল কিন্তু পরীক্ষায় দেখ কোন থিওরিটিক্যাল মুখস্থ করার ব্যাপার নেই। এই যে এখন যে ৪ টে পয়েন্ট লিখবো ৪ টে পয়েন্টই লিখতে হবে। আর কিচ্ছু না। এর বাইরে কিচ্ছু না। কি লিখলাম বল? লেখ ইফ ROI মানে রিটার্ন অফ ইনকাম নট ফাইল নট ফাইলড ঠিক আছে? বিফোর ডিউ ডেট নট ফাইলড বিফোর ডিউ ডেট বিফোর ডিউ ডেট অফ ROI তাহলে কি লিখলাম? যদি তুমি রিটার্ন অফ ইনকাম বিফোর ডিউ ডেট মানে কত? ৩১শে জুলাই। ৩১শে জুলাইয়ের আগে যদি তুমি রিটার্নটা সাবমিট না করো তাহলে কি হতে পারে? ১ বল অলরেডি বললাম তো। একটা পয়েন্ট বলেছিলাম। রিটার্ন যদি দেরি করে সাবমিট করিস তাহলে কি করতে পারে তোর সঙ্গে বল? ফাইন লাগাবে। কত নম্বর সেকশনে? 234F লাগাতে পারে। তারপর রিটার্ন দেরি করে সাবমিট করলে আর কি হতে পারে? এটা তো করেছিস। 234A দুটো পয়েন্ট তো বলতে পারলি। দুটো পয়েন্ট তো করতে পারলি। ঠিক আছে তো? কিছুদিন আগে আমাদের এখান থেকে বললাম রিটার্ন দেরি করে সাবমিট করে তারপর 234F লাগিয়ে দিয়েছে। এইজন্য ধর ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে? ৩১শে জুলাই। তো আমি সবসময় রিটার্নটা জুন মাসের মধ্যে সাবমিট করে দিই। সবসময়। কারণ দেখ জুন মাসে সাবমিট করার একটা বেনিফিট আমি সাবমিট করি তাহলে ফি তো লাগবে না। ফি তো লাগবে না। আমার তো ১,০০০ মানে ১,০০০ ৫,০০০ কেস তো আসছে না। বুঝতে পারলি কি বললাম? ১,০০০ ৫,০০০ কেস তো আসছে না। ১,০০০ কখন লাগে বলেছিলাম? যদি তোমার ইনকাম ৳৫,০০,০০০ কম হয়। ৳৫,০০,০০০ কম ইনকাম হলে ৳১,০০০ ফাইন লাগবে। রিটার্ন যদি দেরি করে সাবমিট করো। আর যদি ৳৫,০০,০০০ র উপরে ইনকাম হয় তখন ৳৫,০০০ ফাইন লাগবে। কেন ভাই ৳১,০০০ দিতে যাবো? ৳৫,০০০ দিতে যাবো? কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা নাম্বার 1 তারপর এটা তো ফি লাগলো। তারপর আবার ইন্টারেস্ট লাগবে। 24A লাগবে। ১% করে ইন্টারেস্ট নেবে। ঠিক আছে? তাহলে কি লাগে? ১ নম্বর পয়েন্ট কি বললাম? ১ নম্বর পয়েন্ট কি বললাম বল? ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A তারপর ২ নম্বর পেনাল্টি নেবে পেনাল্টি। ফি মানে ওই পেনাল্টির কথা বলছি পেনাল্টি। আন্ডার সেকশন 234F সেকশন দিয়ে লিখতে হবে। ওই বললে হবে না ইন্টারেস্ট। ইন্টারেস্ট বললে হবে না। আরে কোন ইন্টারেস্ট? ইন্টারেস্ট অনেক আছে। A আছে, B আছে, C আছে। তোদের সিলেবাসে D নেই, ডিউ আছে। তোদের সিলেবাসে নেই কিন্তু অরিজিনাল ডিউ হয়। A, B, C, D আর কোন ইন্টারেস্ট? তোকে বলতে হবে তো সেকশন বলতে হবে। তারপর পেনাল্টি বললে হবে না। 24F বলতে হবে। ঠিক আছে তো? আচ্ছা ৩ নম্বর পয়েন্ট অলরেডি বলেছিলাম একটা পয়েন্ট বলার চেষ্টা কর। এই পয়েন্টটা অনেকেই বলতো কিছুক্ষণ আগে বললাম। তুই যদি রিটার্ন সাবমিট না করিস তাহলে তুই ক্যারি ফরওয়ার্ড করতে পারবি লস বলেছিলাম না? তাহলে কি লিখবি? লস ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড। যারা খুব বড় বিজনেসম্যান ওদের প্রচুর টাকা আছে। ও বলল, "ঠিক আছে, এগুলো সব ম্যানেজ করে নেবো। কোন চিন্তা নেই আমাদের কাছে। প্রচুর টাকা আছে আমি সব ফাইন দিয়ে দেবো।" বলল, "ঠিক আছে সব ফাইন দিয়ে দেবো।" এই ৩ টে ঠিক আছে। কারোর কাছে কোন চিন্তা নেই। চিন্তা তখনই হয় এর পরেরটা। এর পরেরটাই চিন্তা। এখানে কারোর কোন চিন্তা থাকে না। বিজনেসম্যানের কোন ব্যাপার না। ওর প্রচুর টাকা আছে। ফাইন ১০, ২০, ৩০,০০০ টাকা ফাইন ভরিয়ে দেবো। আমার আগে লস হয়েছে। লসটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে না। দিতে হবে না। কোন দরকার নেই। এই ৩ টে নিয়ে কেউ ভয় পায় না। ভয় পায় কোনটায়? ৪ নম্বর পয়েন্টে বিশাল ভয় পায়। সেটা কি আন্ডার সেকশন 144 মানে বুঝতে পারছিস? তাহলে তুই বিজনেস করছিস, বড় বিজনেস, বিশাল বড় বিজনেস। বিশাল বড় বিজনেস করছিস, ঠিক আছে তো? এবার তোর এগেইনস্ট 144 লাগিয়ে দেয়, তাহলে তুই শেষ। 144 লাগিয়ে দিলেও ইন্সপেক্টর আসবে। কি করে ও এখন তুই বলিস, "স্যার ও কি করে আমার অ্যাসেসমেন্ট করবে?" আমি যদি কিছু না বলি, ও ঠিক করে দেবে। কি করে করবে? ও তোর অফিসে আসবে। অফিসে এসে ৮ ঘন্টা ১ ঘন্টা বসে থাকবে। দেখবে জাস্ট ওয়াচ করে চলে যাবে। কিচ্ছু করবে না। ও ধর পরিচয়ই দিল না ও ইন্সপেক্টর। ও পরিচয় দিল না ইন্সপেক্টর। ও আসলো, অন্য কোনো পরিচয় দিয়ে গল্প করে চলে গেল। চলে গেল না ওখানে। আশেপাশে তোর এরিয়ায়, আশেপাশে ওর লোকজন থাকবে, লোকজনকে দিয়ে সব খোঁজ খবর নেবে।
বলছে ওর ইনকাম কেমন? এই দোকানে ইনকাম কেমন? না জিজ্ঞাসা করবে। এমনি যদি ও যদি ইন্সপেক্টর বলে হয়তো আশেপাশের লোকও নাও বলতে পারে। ও বলবে ওর ইনকাম কেমন? ও বলবে কিছুদিন আগে মেয়ের বিয়ে দিল, এই খরচা করেছে। বুঝলি? তো এরকম বিশাল বড় জায়গায় বিয়ে দিল, খরচা করেছে। ওর তো মোটামুটি ৩ টে ফ্ল্যাট আছে। ৩ টে ফ্ল্যাট আছে। বুঝতে পারলি তো? বুঝতে পারলি? ৩ টে ফ্ল্যাট আছে। লেক টাউনের মতন জায়গায় এরকম বড়, বড় ফ্ল্যাট আছে। বুঝতে পারলি তো? তারপর বলল বছরে তো ২ বার করে ফরেন ট্যুর করে। বললাম বুঝতে পারছিস তো? তারপর হচ্ছে ছেলেকে তো এমবিএ পড়াচ্ছে লন্ডনে রেখে। এরকম মানে এইগুলোকে সব নোট করে। খুব নোট ডাউন করবে ওরা। যে অফিসার ওরকম নোট ডাউন করবে। মানে বলল তাও মোটামুটি মনে করো এত, এত ইনকাম আছে। তাহলে তো তখন ওরা একটা মোটামুটি একটা আইডিয়া করে নেবে। ওর কিরকম লেভেলে ইনকাম হতে পারে। কি লেভেলে ইনকাম হতে পারে। তাহলে ওরা মোটামুটি সেই অনুযায়ী একটা অ্যাসেস করবে। অ্যাসেস করে কয়েকদিনের মধ্যেই ওকে পাঠিয়ে দেবে। যার বিজনেস তার কাছে পাঠিয়ে দেবে। বলছে তোমার ইনকাম এত তুমি করোনি ঠিক আছে। তুমি করোনি ঠিক আছে। এই যে তোমার ইনকাম এত হয়েছে, ঠিক আছে তো? তো আমি তোমাকে অ্যাসেস করেছি, তোমার অ্যাসেস করেছি ইনকামটা, তোমাকে এত টাকা ট্যাক্স ভরতে হবে। বুঝতে পারলি তো? আচ্ছা। এই 144 এ সবাই ভয় পায়। তো দেখ কি বলছি, ROI not file before due date. ROI not file before due date. ROI not file before due date. যদি ডিউ ডেট এর মধ্যে যদি তুমি ROI টা ফাইল না করো, তাহলে কি হবে? ডিউ ডেট এর মধ্যে যদি রিটার্নটা ফাইল না হবে, ডিউ ডেট কবে? ৩১ জুলাই। ৩১ জুলাইয়ের মধ্যে তুমি রিটার্নটা ফাইল না করো, তাহলে তোমাকে কি করে? তোমাকে নোটিশ ধরিয়ে দেবে। তোমাকে একটা নোটিশ ধরাবে। কি শুনছিস তো? যদি ডিউ ডেট এর মধ্যে রিটার্ন ফাইল করতে না পারিস, তোকে একটা নোটিশ আসবে তোর বাড়িতে। তোর বাড়িতে একটা নোটিশ আসবে। ঠিক আছে? নোটিশ আসবে। সেই নোটিশের সেকশনটা কি? আন্ডার সেকশন 142 সাবসেকশন 1 ক্লজ রোমান 1 এই সেকশনে একটা নোটিশ চলে আসবে বাড়িতে। ঠিক আছে তো? নোটিশে না কি লেখা থাকবে জানিস তো? কিচ্ছু না। সুন্দর, খুব সুন্দর, সুন্দর কথা লেখা থাকবে। মানে খারাপ কথা না, সিরিয়াসলি একদম খুব সুন্দর কথা লেখা থাকবে। বলবে যে রেসপেক্ট দিয়ে লিখবে। তো বলবে যে আ আপনার রিটার্নটা জমা করা হয়নি। আপনি কাইন্ডলি তাড়াতাড়ি রিটার্নটা জমা করে দিন। এত সুন্দর মানে একদম পুরো কোনো খারাপ ভাষা ইউজ করবে না। খারাপ ভাষা তো বলবে না, মানে কঠোর ভাষা। যে সমস্ত বুঝতে পারলে? কঠোর ভাষা কোনো কঠোর ভাষা ইউজ করবে না। এই যে আপনার রিটার্নটা জমা করা হয়নি, আপনি টাইম মতন রিটার্নটা জমা করে দিন। এত সুন্দর মানে রেসপেক্টফুল একটা দেবে। খুব সম্মানজনক ভাষা ইউজ করবে। ঠিক আছে তো? তো বুঝতে পারলি তো? এবং কি করতে হবে? এই যে নোটিশটা পেয়ে গেলি, নোটিশটা পাওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্নটা জমা করতে হবে। ৩০ দিনের মধ্যে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্ন জমা করে দিবি। তাহলে এখানে কি লিখব? সাবমিট ROI সাবমিট ROI উইদিন 30 ডেজ। তাহলে নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্নটা সাবমিট করতে হবে। ঠিক আছে তো? বোঝা গেল? যদি তুই রিটার্নটা সাবমিট করে দিস, তত ভালো। যদি রিটার্নটা সাবমিট করে দিস, রিটার্নটি সাবমিট করিস তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো। রিটার্ন যদি সাবমিট করে দিস তাহলে তোর কাছে কি আসবে জানিস তো? 142 1 এর একটা নোটিশ আসবে। খারাপ নোটিশ না, ভালো নোটিশ। ঠিক আছে তো? 142 1 এর নোটিশ আসবে। কিন্তু যদি তুই রিটার্নটা সাবমিট করতে না পারিস, যদি রিটার্ন সাবমিট না করিস, তোর যে নোটিশ আসলো, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্নটা সাবমিট করতে না পারিস, তাহলে তোর এগেইনস্টে কি লাগাবে জানিস? তখন সেকশন 144 লাগিয়ে দেবে। বুঝতে পারলি? আর 144 কি বললাম বল? বেস্ট, নামেই বলছে বেস্ট। ওর চেয়ে বেস্ট আর কিছু হতে পারে না। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে তো? তাহলে অ্যাকচুয়ালি তুই যদি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট না করিস, তোর কাছে ২ টো নোটিশ আসে। ঠিক আছে? ২ টো নোটিশ আসে। ঠিক আছে? একটা নোটিশ তো একদম পুরো সুন্দর ভাষায় লেখা থাকবে। আরেকটা থাকে কি জানিস? শো কজ নোটিশ। শো কজ নোটিশ। শো কজ নোটিশ আসবে। ঠিক আছে? এখানে তো বিশাল বলছে যে তুমি তো তোমার ইনকামটা অ্যাসেস করোনি। তুমি তো রিটার্ন জমা করোনি। এবার তোমার রিটার্ন আমি বের করছি। তোমার রিটার্ন আমি বের করছি। তোমার ইনকাম আমি বের করছি। এইটাই সবাই ভয় পায়। এইটাতেই সবাই ভয় পায়। এইটাতেই সবাই ভয় পায়। শো কজ নোটিস মানে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। শো কজ নোটিস দিল মানে যে তোকে বলে দিল যে না, তুমি তোমার রিটার্ন জমা করোনি। তোমার ইনকাম আমি বলছি তোমার ইনকাম কত। আমি বলছি যেই ইনকামটা আমি বলব,
তুমি না বললেও আমি মানবো না। ওই যেটা দেবে আর একটা কথা, শো কজ নোটিস আসলে কি ও কি কোনো চেঞ্জ করতে পারে? ও কি কোনো রিকোয়েস্ট করতে পারে? শুনবেই না রিকোয়েস্ট। কোনো রিকোয়েস্ট শুনবে না। ও কোনো রকমের কোনো রিকোয়েস্ট শুনবে না। শো কজ নোটিস যদি আসে কোনো রিকোয়েস্ট শুনবে না। দিতে হবে মানে দিতেই হবে। এমন কোনো জেনুইন তুই রিজন দেখালি যে এই কারণের জন্য আমি রিটার্নটা জমা করতে পারি না। স্যার কি কারণ? ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি খুব ব্যস্ত ছিলাম। চলবে না। মেয়ের বিয়ে ছিল। চলবে না। বলছে ওয়াইফের খুব শরীর খারাপ ছিল। হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চলবে না। বলছে এমন কোনো কারণ, জেনুইন কারণ দেখাতে হবে যে তুমি ৬ মাস ধরে তুমি আশেপাশেই নেই। তুমি ৬ মাস ধরে তুমি হাসপাতালে ভর্তি। আইসিইউতে ভর্তি আছো। সেরকম মানতে পারে। ঠিক আছে? সেরকম কেসে মানতে পারে। মানে যদি একবার শো কজ নোটিস ধরেই দেয় তাহলে ব্যাস। তোকে ওই ট্যাক্স দিতেই হবে। ঠিক আছে তো? কাজ এইগুলো এখন মানে এগুলো খুব একটা করে না। দেখ এখনকার দিনে না আগে একটা সময় এই মোদী সরকার আসার পর এই কাজটা এখন বন্ধ হয়ে গেছে। যবে থেকে অনলাইনে রিটার্ন জমা হচ্ছে, আগে খুব করাপশন হতো। এখন করাপশনটা অনেকটা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? আগে আগে কি হতো জানিস তো? এখনকার দিনে সব কম্পিউটার হ্যান্ডেল করে। সব কম্পিউটার হ্যান্ডেল করে। আগেকার দিনে কি হতো? ধর তোর এরিয়ায় যে ধর ইনকাম ট্যাক্স অফিসার, তাকে বলতো তার হাতে ধর সাপোজ ১০০ টা ফাইল আছে। ওকে বলেছিল ১০০ টা ফাইলের মধ্যে ৩ টে ফাইলে তুমি রেড মারো। ৩ টে ফাইলে। ওরা কি করত? ওই ১০০ টা ফাইল আছে, ১০০ জন ১০০ টা বড়, বড় কোম্পানির মালিককে ফোন লাগাতো। বলছে, "তোমাকে আজকে তুমি রেডি থেকো, আজকে সব ফাইল রেডি করে রেখো। আজকে তোমার ওখানে রেড মারা হচ্ছে।" ও কি করত? ও কি করত? যার দোকানে ফোন লাগাতো, ও তো ৩ জনের দোকানে যেত। ও তো ১০০ জন যখন যেত না। ওই ১০০ জনকেই ফোন লাগাতো। ও তখন কি করত? সুন্দর, সুন্দর বাক্স করে বাড়ি চলে যেত। লোক দিয়ে পাঠিয়ে দিত। মানে বুঝলি বাক্সটা কি নিয়ে যেত? ১০০ তার মানে কি ও পুরো করাপশন হতো, সমস্ত কিছু ধরা কোনো ধরাই পড়ত না। ও ৩ জনের বাড়িতে তো রেড মারবে। ও তো ১০০ জনের বাড়িতে রেড মারবে না। তো এই জিনিসটাকে মানে সব বন্ধ করার জন্য এখন পুরো কম্পিউটারাইজড হয়ে গেছে। সব অনলাইন রিটার্ন। আর কিচ্ছু হবে না। এখন এগুলো কিচ্ছু করতে মানে আর এখন কোনো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হাতে নেই এগুলো কিছু। ঠিক আছে? আচ্ছা এবার ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি। ধর আমাদের প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার ২৩-২৪ আর অ্যাসেসমেন্ট ইয়ার কত? ২৪-২৫ ঠিক আছে? কি লিখলাম? ডিউ ডেট অফ ফাইলিং অফ আরওআই। আরওআই ফাইল করার ডিউ ডেট কবে? ৩১শে জুলাই ২০২৪ ঠিক আছে? এসসিএন এর ফুল ফর্ম বলতে পারবি? এইমাত্র বললাম। শো কজ নোটিস। শো কজ নোটিস এসছে। শো কজ নোটিস সেকশন কি বললাম? আন্ডার সেকশন 144 এই নোটিশটা কবে এসছে? ১/৯/২৪ এই নোটিশটা এসছে ১/৯/২৪ জেনারেলি এত আগে আসে না নোটিশ। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে যত ফাইল রিটার্ন ফাইল যত জমা করে, রিটার্ন ফাইল কত জমা করে? একটা হিসাব করছিলাম। মোটামুটি আমাদের দেশে তো ১৫০ কোটি জনসংখ্যা মোটামুটি। তার মধ্যে কত লোক রিটার্ন ফাইল করে জানিস তো? এই ৮ কোটি। ১৫০ এর মধ্যে ৮ কোটি। সংখ্যাটা শুনে অনেক কম মনে হচ্ছে বাট কম না, ঠিকই আছে। আগে কংগ্রেস জামানায় যখন ছিল তখন হয়তো ধর ৩ কোটি থেকে ৪ কোটি রিটার্ন ফাইল হতো। এখন মোদি আসার পর অনেক ভালো হয়েছে। ৯ কোটি, ৮ কোটি, ৯ কোটির আরো আস্তে, আস্তে রিটার্ন ফাইল বাড়বে। ঠিক আছে তো? এখন ৮ কোটির মতো রিটার্ন ফাইল হচ্ছে। ঠিক আছে তো? মানে অলমোস্ট ৫% ৬% মতো রিটার্ন ফাইল হচ্ছে। ৫-৬% মানে পুরো দেশে। বলে স্যার তাহলে তো অনেক কম। আরে আমাদের দেশে যত জনসংখ্যা তার মধ্যে 60% লোক এগ্রিকালচার, কৃষিকাজ করে। কৃষিকাজ তো রিটার্ন ফাইল করতে হয় না। রইল বাকি 40%। রইল বাকি 40%। এই 40% এর মধ্যে অর্ধেক লোক তো ধর ১৮ বছরের নিচে। অনেক লোক ১৮ বছরের নিচে আছে। হিসাব তুই তো সব ডেটা কালেক্ট করলেই বুঝতে পারবি। তাহলে তো ওদের ইনকাম কি করে এত হবে? ওরা তো রিটার্ন ফাইল করবে না। তারপর তো আমাদের দেশে যত মহিলা আছে, তার মধ্যে 80% মহিলা তো কোনো কাজই করে না। ঘরেই বসে থাকে। ঠিক আছে? হাউসওয়াইফ বা ঘরেই থাকে। 20% মহিলা কাজ করে। তো সেই অনুযায়ী ঠিক আছে। কোনো খারাপ নেই, ভুল নেই। ঠিক আছে তো? তো যত ধর ধর ৮ কোটি যদি ধর ৮ কোটি রিটার্ন ফাইল হয়, তার মধ্যে স্ক্রুটিনি তোর কজনে করা হয় জানিস তো? ৩%। বেশি করা হয় না। কি বললাম? ৩% করা হয়। কি বললাম ওই ৩% করে। স্ক্রুটিনি মানে কি? আজকে ধর আমি বললাম, আমি দেখালাম আমার ইনকাম ৳১০,০০,০০০ তোরা কি ওটাই বিশ্বাস করে ৳১০,০০,০০০? ওরা স্ক্রুটিনি করবে। সবার স্ক্রুটিনি করে না।
ওরা ধর 3% স্ক্রুটিনি, কারণ সবাই করতে পারবে না, সম্ভব না, সবার করা সম্ভব নয়। ঠিক আছে তো? আগে এরকম স্ক্রুটিনি কেমন হতো? আগে গভর্নমেন্ট থেকে বলে দিত যে তুমি তোমার এরিয়ায় তুমি যে একজন ইনকাম ট্যাক্স অফিসার, ইন্সপেক্টর, তুমি ৩ জনকে করো। ১০০ জন হলে তুমি ৩ জনকে ৩ জনের উপর তুমি ইয়ে করো, তোমার রেট লাগাও। এখন কি হয়? এখন কে করে জানিস? এখন কম্পিউটার করে। কম্পিউটারের সমস্ত কোম্পানিকে সমস্ত ডেটা চলে আসে। কম্পিউটার বলে এই কোম্পানিকে গিয়ে রেট করো। ও কম্পিউটার এগুলো সব বলে দেয়। তাহলে শো কজ নোটিস এসছে কত তারিখে? ১১ তারিখে এসছে। ঠিক আছে তো? আর সেকশন 144 ওয়াইজ তোর অ্যাসেসমেন্ট হয়েছে কবে? ২৮/৯/২৪। তুই ব্যাপারটা ভালো করে বুঝে নে। তোর রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? ৩১শে জুলাই। ঠিক আছে তো? এরকম ছোট কিন্তু অঙ্ক দিতে পারে, ডেট দিতে পারে। ডেট লিখতে হবে। এখানে অঙ্ক মানে কোন টাকার অঙ্ক না। ডেটের অঙ্ক। তোর রিটার্ন সাবমিট করার ডেট কবে বলেছে? ডিউ ডেট ৩১শে জুলাই। তোর কাছে নোটিশ এসছে। কি নোটিশ? শো কজ নোটিস। শো কজ নোটিস এসছে। কবে? 1 সেপ্টেম্বর। ঠিক আছে তো? আর তোর অ্যাসেসমেন্ট করে ফেলেছে কবে? ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ২৮শে সেপ্টেম্বর। তা আমি কি শিখেছিলাম? মানে তোর বিলেটেড রিটার্ন কি হয়? লাস্ট ডেট কবে বলেছিলাম? ৩১শে ডিসেম্বর। কি বলেছিলাম? ৩১শে ডিসেম্বর। আর তোর যে অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের ডেট কবে? ২৮/৯। দুটোর মধ্যে যেটা আগে হবে, কোনটা আগে হয়েছে? কোনটা আগে হয়েছে? ২৮/৯। তাহলে এটাই হচ্ছে লাস্ট ডেট রিটার্ন জমা করার। বুঝতে পারলি তো? এবার পড়বো, এটা মোটামুটি বিলে এই জিনিসটা বুঝতে পারলি তো? বিলেটেড রিটার্ন। এবার পড়বো কি? রিভাইসড রিটার্ন। রিভাইসড রিটার্ন। রিভাইসড রিটার্ন। রিভাইসড রিটার্নটা কি হচ্ছে? তাহলে কি সেকশন পড়লাম? 1 পড়লাম, 3 পড়লাম, 4 পড়লাম। এবার পড়বো 5। ঠিক আছে? 5 এর পর একটাই সেকশনে 9। তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তারপর অঙ্কগুলো করবো, কেমন অঙ্ক আসে দেখবো। আস্তে। আন্ডার সেকশন 139 সাবসেকশন 5। কি বললাম? রিভাইস রিটার্ন। তো দেখ, রিভাইস রিটার্নটা তোকে আমি পড়াচ্ছি। রিভাইস রিটার্নটা তোকে আমি পড়াচ্ছি। কি লেখা আছে? বলছে ইফ এনি পারসন, কি লেখা আছে? ইফ এনি পারসন হ্যাভিং ফার্নিশড, ইফ এনি পারসন, ঠিক আছে, হ্যাভিং ফার্নিশড আর রিটার্ন আন্ডার সেকশন 139(1) or 139(4), ঠিক আছে, ডিসকভার এনি omission or any wrong statement therein, he may furnish a revised return. রিভাইস, আচ্ছা তুই রিভাইস রিটার্ন কখন করতে পারবি? রিভাইস কাকে বলে? তুই কখন রিভাইস করতে পারবি? যদি তোর জিনিসটা জানা থাকে তাহলে তো রিভাইস করবি। রিভাইস রিটার্ন কখন করবি? তুই যদি ভালো করে একটু বুঝিস, কনসেপচুয়ালি বলার চেষ্টা কর। তুই তুই রিটার্নটা কখন রিভাইস করতে পারবি? কি মনে হয় কখন রিটার্ন রিভাইস করতে পারবি? যদি তুই রিটার্ন জমা করিস তাহলে তুই রিভাইস করতে পারবি। তুই রিটার্ন জমা না করিস তাহলে রিভাইস হবে? তুই যদি কোনো রিটার্ন জমা না করিস তাহলে কি রিভাইস হতে পারে? রিভাইস রিটার্ন কখন হতে পারে? কখন তোর রিভাইস হতে পারে রিটার্নটা? যদি তুই ১ম এ একবার রিটার্ন জমা করিস, আর তুই ভাবলি যে ওই রিটার্ন যখন জমা করিস কিছু ভুল হয়েছে। কিছু ভুল হয়েছে। তুই ওটা চেঞ্জ করতে যাস, তখন তুই রিভাইস করতে পারবি। তুই কোনো রিটার্ন জমাই করিস না, তাহলে কি রিভাইস হবে? এখানে কি বলেছে? বলছে ইফ এনি পারসন হ্যাভিং ফার্নিশ আর রিটার্ন, কোনো পার্সন তার রিটার্ন জমা করছে। রিটার্ন জমা করার ডেট কবে? 139(1). 139(1) কি বলেছিলাম? ডিউ ডেটের মধ্যেই তুমি রিটার্ন জমা করো। তো বলে 139(1) অর 139(4) কখন বলেছিলাম? বিলেটেড রিটার্ন। যদি তুমি দেরি করে রিটার্ন জমা করো, হয় তুমি টাইমে রিটার্ন জমা করো বা তুমি দেরি করে রিটার্ন জমা করো। রিটার্ন তো তুমি জমা করেছো। তাহলে তুমি রিভাইস করতে পারি। বুঝতে পারলি না? সে রিটার্ন তুই টাইমে জমা কর বা তুই দেরি করে জমা কর। তুই যদি টাইমে জমা করিস ভুল হতে পারে। দেরি করে জমা করলেও ভুল হতে পারে। প্রশ্ন হলো আমি এই টাইমে জমা করি রিটার্ন, সেটাকে কি রিটার্ন বলে? ওটাকে অরিজিনাল রিটার্ন বলে। আমি দেরি করে রিটার্ন জমা করি ওটাকে কি রিটার্ন বলে? ওটাকেও অরিজিনাল রিটার্ন বলে। অর্থাৎ তুই ফার্স্ট টাইম যে রিটার্ন জমা করবি, সে টাইমে হোক বা দেরি করে হোক, তাকে অরিজিনাল রিটার্ন বলে। এবার অরিজিনাল রিটার্নটা তুই কখনো চেঞ্জ করতে পারিস। তুই কিছু স্যার কেন চেঞ্জ করতে পারবো? দেখ শোন, আজকে তুই তো লটারি থেকে কিছু কামিয়েছিস। তুই লটারি থেকে কি রোজ কামাস? লটারি থেকে তো আর তোর বছরে একবারই কামালি বা দুবার কামালি। কিন্তু তুই যখন রিটার্ন সাবমিট করেছিস তোর মাথায় ছিল না লটারি থেকে কামিয়েছিস। তোর মাথায়ই ছিল না। ওই লটারি থেকে যত টাকা কামিয়েছিস সেটা ওখানে পোর্ট করতেই ভুলে গেছিস। এন্ট্রি করতেই ভুলে গেছিস। ঠিক আছে তো? তো তুই তোর পরে যখন মনে পড়ল তখন তুই রিটার্নটাকে রিভাইজ করতে পারলি। বুঝতে পারলি কি বললাম? মানে এরকম না যে তুই ওই টাইমের মধ্যে রিটার্ন জমা করলেই রিভাইজ করতে পারবি, এরকম না।
তুই দেরি করে রিটার্ন জমা করলেও রিভাইজ করতে পারবি। অর্থাৎ অরিজিনাল রিটার্নটা রিভাইজ করা যায়। বোঝা গেল কি বললাম? এখানে এটাই বলে যে ইফ এনি পারসন হ্যাভিং ফার্নিশড আ রিটার্ন আন্ডার সেকশন 139(1) মানে তুমি টাইমে রিটার্ন জমা করো বা তুমি দেরি করে রিটার্ন জমা করো 139(4) তাহলে এবার কেন আ আ তুই টাইমেও জমা করতে পারিস বা দেরি করেও জমা করতে পারিস। তখন তুই রিটার্নটা রিভাইজ করতে পারবি। ঠিক আছে? এই রিভাইজ কেন করা হয়? এখানে লিখেছে ডিসকভার এনি ওমিশন, কোনো একটা জিনিস লিখতে ভুলে গেছিস। ঠিক আছে? কোনো একটা জিনিস লিখতে ভুলে গেছিস। অর এনি রং স্টেটমেন্ট বা কোনো কিছু ভুল স্টেটমেন্ট লিখে দিয়েছিস। ঠিক আছে তো? তখন তুই রিটার্নটাকে রিভাইজ করতে পারিস। তাহলে কি বললাম? অনেক সময় কোশ্চেন দেয়, একবার দিয়েছিল মনে হয় আগের বছর বা তার আগের বছর দিয়েছিল। বলেছিল কি বিলেটেড রিটার্ন কি রিভাইজ করা যায়? এইমাত্র বললাম বল। তুই যদি দেরি করে রিটার্ন জমা করিস এটা কি রিভাইজ করতে পারবো? হ্যাঁ কি না? ১ নাম্বার এসছিল। করতে পারব। আচ্ছা তুই যদি অরিজিনাল রিটার্ন জমা করিস সেটা কি রিভাইজ করতে পারবো? হ্যাঁ কি না? পারবো। যেই রিটার্নই হোক তুই রিভাইজ করতে পারবি। ঠিক আছে তো? এই যে এই কোশ্চেন এই কথাগুলো বলছি তুই বইতে এরকম লেখা পাবি না অ্যান্সার গুলো। তার কারণ পরীক্ষায় এগুলো শর্ট কোশ্চেন দেয়। এই শর্ট কোশ্চেন তোকে তোকে দেখাচ্ছি এটা শেষ হয়ে গেলে। পরীক্ষায় কেমন কোশ্চেন দেয় দেখাচ্ছি। এই চ্যাপ্টার থেকে ৫ থেকে ১০ নাম্বার দেয়। না পড়ে গিয়েও কথা শুনে গিয়েও লিখে দিতে পারবে। শুনতে তো হবে তোকে। ট্যাক্সের থিওরি মুখস্থ করে হবে না। ট্যাক্সের থিওরি বুঝে যেতে হবে। পুরো বুঝেই যেতে হবে ট্যাক্সের থিওরি। ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি পুরো বুঝে যেতে হবে থিওরি। আচ্ছা। এবার কি বলেছে দেখ এখানে কনসেপ্ট। কনসেপ্টটা লিখেছি, কি লিখেছি? You cannot revise your income tax return under section 139(5). 139(5) এ কি বলা আছে? রিভাইজ রিটার্ন। বলছে you cannot revise your income tax return under section 139 subsection 5 of Income Tax Act 1961 if income tax department already did the assessment of your return. ধর সাপোজ তুই তোর ইনকাম ট্যাক্স রিটার্ন যখন রিটার্ন সাবমিট করেছিলি না, তো হয়তো কিছু ভুল হয়েছিল বা তুই কিছু লিখতে ভুলে গেছিস। ঠিক আছে তো? কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার যদি তোর অ্যাসেসমেন্ট করে দেয়, তাহলে কিন্তু আর তুই রিভাইজ করতে পারবি না। আমি তোকে এটাই বলতে এলাম, তুই রিভাইজ রিটার্ন কবে অবধি করতে পারিস? রিভাইজ রিটার্ন কোন তারিখ অবধি করতে পারিস? বুঝিসনি কি বললাম? একটা তো নির্দিষ্ট টাইম আছে যে তুই রিভাইজ রিটার্ন করতেই থাকবি। তুই ধর অরিজিনাল রিটার্ন জমা করার ডেট কবে বলেছিলাম? ৩১শে জুলাই। ঠিক আছে তো? তুই ধর অরিজিনাল রিটার্ন জমা করেছিস ধর ৩১শে জুলাই, জুন মাসে রিটার্ন জমা করেছিস। পরে বুঝতে পারলি না তোর রিটার্ন চেঞ্জ করতে হবে। তুই আগস্ট মাসে চেঞ্জ করলি। যেই চেঞ্জ করলি, তখন চেঞ্জ করলি কি লটারি ইনকাম। তারপর বললি না, না, না আমার তো সেপ্টেম্বর মাসে তোর মনে পড়লো আমি তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করেছিলাম। তো ওটা তো লিখিনি। লিখলি সেপ্টেম্বরে। অক্টোবর মাসে তোর মনে পড়লো যে না আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল। এরকম হতে পারে। এরকম অনেক কিছু। একটা, একটা করে মনে পড়তে পারে। ঠিক আছে তো? এইবার তুই এটা কতদিন অবধি করতে পারিস? একটা নির্দিষ্ট টাইম দিয়েছে। এমন কিন্তু ২ বছর ৩ বছর ধরে এরকম রিভাইজই করতে থাকবি? একটা নির্দিষ্ট টাইম আছে। সরকার তোর যে এখানে লিখেছে, কি লিখেছে? ইউ ক্যান নট রিভাইজ ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন। যদি তোর ইনকাম ট্যাক্স অফিসার তোর অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে দেয়, তাহলে আর তুই রিভাইজ করতে পারবি না। রিভাইজ করার লিমিট কি বুঝতে পারছিস? ইনকাম ট্যাক্স অফিসার যদি তোর অ্যাসেসমেন্ট কমপ্লিট করে দেয়, তাহলে কিন্তু আর রিভাইজ করতে পারবি না। আচ্ছা। বলছে ইফ ইউ মিসড এনি ডিডাকশন অর ইনকাম, আমি বলছি যে কি অ্যাকচুয়ালি কি ভুল হয়? আমরা রিভিশন কেন করি? কোনটা রিভাইজ করি? তুই যখন ইনকাম যখন আমরা কি করি? আমরা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে কি শিখেছি? আমাদের ৫ টা হেড। কি ছিল বল? হেডের নামগুলো বল। ১ম এ ছিল স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, আদার্স সোর্স। ঠিক আছে? আর পিজিএফ ৫ টা হেড ছিল। টোটাল ইনকাম হলো, সরি জিটিআই হলো, তার থেকে ডিডাকশন বাদ দিলি। এবার ধর সাপোজ তুই 80C তে একটা ডিডাকশন ছিল, এলআইসি ডিডাকশন ছিল। ওটা ওখানে লিখতে ভুলে গেছিস। তো পরে মনে পড়েছে। তো তুই ওটা কিন্তু রিভাইজ করবি। এখানে লিখেছে। বলছে ইফ সাম ইনফরমেশন, এখানে লিখেছে ইফ ইউ মিসড এনি ডিডাকশন অর ইনকাম ইন দ্য রিটার্ন ইউ ক্যান রিভাইজ ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন। তোর মনে পড়লো যে না তুই তো টাটা কোম্পানির শেয়ার কিনেছিলি, টাটা কোম্পানির ডিভিডেন্ড পেয়েছিলি। কিন্তু ওটা ওখানে পোস্টিং করতে ভুলে গেছিস। ঠিক আছে? ওটা কিন্তু রিভাইজ করতে হবে। তাহলে কি বললাম বুঝতে পারছিস? এইগুলো তুই জেনে বুঝে ভুল না কিন্তু। এটা হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। ঠিক আছে তো? ২ টো পয়েন্ট বললাম। বলছে ইফ সাম ইনফরমেশন কাম টু ইউর নলেজ আফটার বিলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ইউ ক্যান রিভাইজ ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন। ঠিক আছে? ১ম এ তোর নলেজে ছিল না, পরে তোর নলেজে এসছে। তা সেটাকে তুই সাবমিট করতে পারিস, রিভাইজ করতে পারিস। নেক্সট বলছে রিভাইজ ইনকাম ট্যাক্স রিটার্ন, ঠিক আছে, ইজ অ্যালাউড অনলি ইফ দ্য ওমিশন ওয়াজ আনইনটেনশনালি। ধর তুই রিভাইজ রিটার্ন তোকে অ্যালাউ করবে, কোন রিটার্ন গুলো অ্যালাউ করবে? যে তুই ইচ্ছাকৃত কোনো ভুল করিসনি। যদি কোনো অনিচ্ছাকৃত ভুল করিস, তাহলে সেটাকে অ্যালাউ করবে। ঠিক আছে তো? If the omission in the original
ইনকাম ট্যাক্স রিটার্ন ইজ ইন্টেনশনাল। তুই যদি ইচ্ছা করে ভুল করিস, তুই ইচ্ছা করে ভুল করিস, তাহলে তোকে তো রিভাইজ করতেই দেবে না, বরঞ্চ তোকে শাস্তি দেবে। এর জন্য শাস্তি আছে। এরপরে যে কোশ্চেন মানে যেটা কোশ্চেনটা না এর মধ্যেই চলছে, সেটা কি? এই যে বললাম না এই যে বিলেটেড রিটার্নে একটা টাইম লিমিট পড়েছিলাম। বিলেটেড রিটার্নে একটা টাইম লিমিট কি বললাম? কি বললাম? 31শে ডিসেম্বর আর অ্যাসেসমেন্ট যে কমপ্লিট হবে দুটোর মধ্যে এটা আগে। স্যার এখানে কি? এখানেও টাইম লিমিট আছে। টাইম লিমিটটা কি লেখা আছে পড়। এটা সুন্দর করে লেখা আছে এখানে। লেখা আছে অন অর বিফোর কি লেখা আছে 31st ডিসেম্বর অফ রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে তো? তোর যে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে তার 31st ডিসেম্বর। কি বললাম? তোর যে অ্যাসেসমেন্ট ইয়ার আছে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারের লাস্ট ডেট কবে? 31শে মার্চ 2025। ঠিক আছে? তার ৩ মাস আগে কত হচ্ছে? তাহলে ওই বিলের রিটার্নের মতনই। ওটা অথবা বিফোর কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট ওই যে তোর যে অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে দুটোর মধ্যে যেটা আগে হবে। কি লেখা আছে? হুইচেভার ইজ আর্লিয়ার। এই যেখানে লিখেছি such a revised return may be filed by the assessee at any time. রিভাইজ রিটার্ন তুই যে কোনো দিন করতে পারিস। বিফোর 3 month prior to the end of the relevant assessment year. আগেরটার মতোই তো। আগেরটার মতোই তো। অ্যাসেসমেন্ট ইয়ার যেদিন শেষ হবে তার ৩ মাস আগে মানে ৩১শে ডিসেম্বর ২০২৪ অর বিফোর দ্য কমপ্লিশন অফ রেগুলার অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট। এখানে অত ঝামেলা নেই। ওখানে কি ছিল? ওখানে ছিল বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। কেন জানিস? এখানে রেগুলার করলো। ওখানে তুই রিটার্ন জমাই করিসনি। আর এখানে তুই রিটার্ন জমা করেছিস। তুই ওখানে রিটার্ন জমা করিস, সরকার তোর কোনো ইনফরমেশনই পায়নি। কিন্তু এখানে রিটার্ন জমা করেছিস, কিছু তো ইনফরমেশন পেয়েছে। তাই এখানে তোর রেগুলার অ্যাসেসমেন্ট করবে বা স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট করবে। আর ওখানে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করবে। বুঝতে পারলি তো? লাইনটা পড়ে বুঝতে হবে। ঠিক আছে তো? আর দেখ রেগুলার অ্যাসেসমেন্ট বা বেস্ট জাজমেন্ট স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট সেকশন কি আছে? এসব লেখা আছে 143 এইগুলো আছে। এই দুটোর মধ্যে যেটা আগে হবে। আর কিছু নোট লেখা আছে। নোটটা কি লিখেছি? বলছে ওয়ান্স আ রিভাইস রিটার্ন ইজ ফাইল, ঠিক আছে? ইট রিপ্লেস দ্য অরিজিনাল রিটার্ন। ঠিক আছে? মানে ধর তুই ১ম এ একটা যেটা বললাম অরিজিনাল রিটার্ন ১ম এ সাবমিট করেছিলি। তারপর ওই রিটার্নটাকে যদি তুই রিভাইজ করতে চাস, ঠিক আছে? তো সেটা কি হবে? এটা অরিজিনাল রিটার্নটা রিপ্লেস করবি। বুঝিসনি? অরিজিনাল রিটার্নটা তুই সাবমিট করেছিলি কবে ধর? ধর ৩০শে জুলাই অরিজিনালটা সাবমিট করেছিলি। ৩০শে জুলাই ২৪। পরে মনে করলি এটাকে কিছু রিভিশন করতে হবে। রিভিশন করলি কবে? ৩১শে আগস্ট। ৩১শে আগস্ট ২০২৪। তার মানে এটা তো অরিজিনাল রিটার্ন ছিল। এটা তো তোর অরিজিনাল রিটার্ন ছিল, তাই তো? এটাকে রিভাইজ করলি। তাহলে অরিজিনাল রিটার্নটা রিভাইজ হয়ে গেল। তার মানে এখন এই রিটার্নটাকেই ধরা হবে। আগের রিটার্ন কিছু নেই। মানে আগে যে রিটার্ন ছিল এটাকে আর কিছু মনেই করা হবে না রিটার্ন ছিল বলে। তাহলে এই রিটার্নটাকে তো রিভাইজ করে এখানে নিয়ে আসলি। তো যে আর রিভাইজ রিটার্ন ক্যান এগেইন বি রিভাইজড। রিভাইজ রিটার্ন কি রিভাইজ করা যায়? এইবার তো বোঝালাম তোকে। ৩১/৮/২৪ এ তোর অরিজিনাল রিটার্নটা রিভাইজ করলি। আচ্ছা এরপরে কি এই রিটার্নটাকে কি আবার রিভাইজ করতে পারি? করতে পারি। ৩১শে নয়ও তো করতে পারি, ৩১/১০ করতে পারি। বললাম না? রিভাইজ রিটার্নও আবার রিভাইজ করা যায়। তো যে আচ্ছা বিলেটেড রিটার্ন তুই দেরি করে রিটার্ন জমা করিস ওটাকে রিভাইজ করতে পারিস? দেরি করে রিটার্ন জমা করলে হ্যাঁ, ওটাকেও রিভাইজ করা যায়। আর কি বলছে লস রিটার্নও রিভাইজ করা যায়। এই হলো তোর কি বললাম? রিভাইজ রিটার্ন। তুই যে পরীক্ষায় যে আসার মতন কোয়েশ্চেন গুলো কি বললাম? লস রিটার্ন ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, বিলেটেড রিটার্ন ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, রিভাইজ রিটার্ন পড়ালাম। আরেকটা রিটার্ন বাকি আছে সেটা হচ্ছে ডিফেক্টিভ রিটার্ন। ঠিক আছে? আরেকটা রিটার্ন বাকি আছে সেটা হচ্ছে ডিফেক্টিভ রিটার্ন। দেখ ডিফেক্টিভ রিটার্ন জিনিসটা কি আমি তোকে পড়িয়ে দিচ্ছি। শোন এখানে কি লেখা ডিফেক্টিভ রিটার্ন জিনিসটা কি? বলছে আ ট্যাক্স রিটার্ন টার্মড অ্যাজ ডিফেক্টিভ। তুই যে রিটার্ন জমা করেছিস, ঠিক আছে? ইনকাম ট্যাক্স অফিসার তোর রিটার্নটাকে ডিফেক্টিভ বলে গণ্য করতে পারে। ডিফেক্টিভ বলতে পারে। তুই যে রিটার্নটা জমা করিস সেই রিটার্নটাকে ডিফেক্টিভ বলতে পারে। কখন ডিফেক্টিভ বলতে পারে? কি করলে ডিফেক্টিভ বলতে পারে? বলছে ইফ ইট হ্যাজ নট বিন ফাইল if it has not been filed with all necessary information or document as necessary under law
ল অনুযায়ী তোর যেই ইনফরমেশন চাইছে, যেই ডকুমেন্ট চাইছে, সেইগুলো যদি সাবমিট না করিস, ঠিক আছে তো? তখন তোর রিটার্নটাকে ডিফেক্টিভ বলতে পারে। বলছে ইফ ইউর রিটার্ন ইজ ফাউন্ড ডিফেক্টিভ, যদি তোমার রিটার্নটা ডিফেক্টিভ হিসেবে খুঁজে পাওয়া যায়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, তখন তোকে একটা ডিফেক্টিভ রিটার্নের নোটিশ পাঠাবে। ফোনে মেসেজ চলে আসবে যে তোমার রিটার্নটা ডিফেক্টিভ আছে, তুমি রিটার্নটা চেঞ্জ করো, বলবে। এখন প্রশ্ন হলো, স্যার আমার রিটার্ন তো ডিফেক্টিভ বেরিয়েছে, কতদিন টাইম থাকে এই রিটার্নটাকে চেঞ্জ করার জন্য? ডিফেক্টিভ রিটার্নটা চেঞ্জ করতে কতদিন টাইম দেয়? 15 দিন। 15 দিনের মধ্যে রিটার্নটাকে চেঞ্জ করতে হবে। স্যার 15 দিনের মধ্যে চেঞ্জ করে দিলে তাহলে কি হবে? ওটাকে বলবে ভ্যালিড রিটার্ন। আর যদি 15 দিনের মধ্যে চেঞ্জ করতে না পারিস, তখন রিটার্নটা হয়ে যাবে ইনভ্যালিড রিটার্ন। বললাম বুঝতে পারলি? টাইমটা মনে রাখতে হবে 15 দিন। কারণ স্যার আমি কি 15 দিনটাকে বাড়াতে পারি? রিকোয়েস্ট করতে হবে তোকে ইনকাম ট্যাক্স অফিসারকে। ও যদি শোনে তাহলে হবে, বাড়াবে। কি বললাম বুঝতে পারলি তো? ডিফেক্ট রিটার্ন রিকোয়েস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। ডিফেক্ট রিভিউটা ওটা কি রিভাইজড হবে? না ওটা রিভাইজ হবে। এখানে এসব বলে দিচ্ছি, সবাই একটা করে পয়েন্ট পড়ছি এটা। আচ্ছা কি বললাম? ইফ ইউর রিটার্ন ইজ ফাউন্ড ডিফেক্টিভ, দেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উইল সেন্ড ইউ ডিফেক্টিভ রিটার্ন নোটিশ of the Income Tax Act 1961. You will get 15 days of time limit from the date of receiving the notice. তুই যেদিন নোটিশ পাবি, সেই দিন থেকে 15 দিন সময় পাবি ওটাকে রেকটিফাই করার জন্য। ঠিক আছে তো? বলছে ইফ ইউ ফেল টু ফাইল ইউর রিটার্ন ইন কারেক্ট ফরম্যাট, এই প্রশ্ন হয় যে অনেকে প্রশ্ন করে যে ডিফেক্টিভ রিটার্নটা কেন আসে? এসব বলবো কেন ডিফেক্টিভ রিটার্ন হয়। সাপোজ ধর তুই যে ফর্মে ফিল আপটা করছিস, হয়তো ওই ফর্মে ফিল আপ করা উচিত না, অন্য ফর্মে ফিল আপ করা উচিত, অন্য আইডিয়ার ফিল আপ করা উচিত, চলে আসে। অনেক বিভিন্ন কারণ আছে, এখানে দেখ বলেছে ইফ ইউ ফেল টু ফাইল, ঠিক আছে, ফেল টু ফাইল ইউর রিটার্ন ইন কারেক্ট ফরম্যাট অ্যাজ প্রেসক্রাইব, তোকে যেই ফর্মটা প্রেসক্রাইব করেছিল সেইভাবে ফাইল না করে অন্য ভাবে ফাইল করেছিস, তাহলে তোর কাছে ডিফেক্টিভ রিটার্ন চলে আসবে। ঠিক আছে? or leave any mandatory field empty, আমরা যখন ফর্ম ফিল আপ করি, অনেক জায়গা আমরা যখন কলেজে ভর্তি হওয়ার সময় অনেক সময় ফর্ম ফিল আপ করেছিলি, অনেকগুলো ব্ল্যাঙ্ক জায়গা ফাঁকা দিয়ে চলে যেত। ঠিক আছে তো? বলেছে লিভ এনি ম্যান্ডেটরি ফিল্ড এমটি। ঠিক আছে তো? মানে কোনো ম্যান্ডেটরি ফিল্ড আছে, ম্যান্ডেটরি আছে, ওটা খালি রেখে চলে গেছিস, হবে না। ঠিক আছে? তোকে ফিল আপ করতে হবে। বলছে ইফ ইউ হ্যাভ নট অ্যাটাচ স্টেটমেন্ট শোয়িং কম্পিউটার অফ ট্যাক্স লাইবিলিটি। এবার দেখ, তুই যে ইনকাম করেছিস, তুই স্যালারি থেকে এত টাকা ইনকাম করেছিস, তুই বিজনেস থেকে এত ইনকাম করেছিস, হাউস ওয়ার্ক থেকে এত ইনকাম করেছিস, ক্যাপিটাল গেইন থেকে এত ইনকাম, আদার্স সব জায়গা থেকে এত ইনকাম করেছিস, তারপর ডিডাকশন, ট্যাক্স লাইবিলিটি বের করেছিস। এইগুলো কি করতে হবে? এইগুলো তুই প্রপারলি অ্যাটাচ করিসনি। অ্যাটাচ, তুই ইনকাম এগুলো অ্যাটাচ করতে হয়। তুই অ্যাটাচ ফাইল করিসনি। মানে এগুলো যারা ট্যাক্স কনসালটেন্ট কাজ করে, ওরা তো আলাদা করে প্রফিট অ্যান্ড লস তৈরি করে। প্রফিট অ্যান্ড লস তৈরি করে, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট তৈরি করে। এগুলো ওখানে অ্যাটাচ করেই দিই। তুই অ্যাটাচই করিসনি, চলে আসবে ডিফেক্টিভ রিটার্ন। ইফ ইউ মিস সাবমিট প্রুফ অফ ট্যাক্স, তুই যে গভর্নমেন্টকে ট্যাক্স পে করেছিস, তুই যে গভর্নমেন্টকে ট্যাক্স পে করিস, তার কি প্রমাণ আছে? প্রমাণটা দিতে হবে, প্রমাণটা অ্যাটাচ করিসনি। তাহলে তোর ডিফেক্টিভ রিটার্ন চলে আসবে। আচ্ছা, এবার একটু এটা তো মোটামুটি জাস্ট একটু বোঝার জন্য বললাম। এবার দেখ পরীক্ষায় কেমন লিখতে হয়, পরীক্ষার নোটটা আমি লিখেছি। বলছে হোয়েন আর রিটার্ন ইজ টার্ম ডিফেক্টিভ, পরীক্ষায় একবার কোশ্চেন এসেছিল কোন কোন কেসে তোমার রিটার্নটা ডিফেক্টিভ হতে পারে, তখন পয়েন্ট লিখতে হবে এই কেসে রিটার্নগুলো ডিফেক্টিভ হতে পারে। কি বলছে? আর রিটার্ন অফ ইনকাম, ঠিক আছে, ইজ সেড টু বি ডিফেক্টিভ হোয়ার অল দ্য ফলোইং কন্ডিশন আর নট ফুলফিল। নিচে কিছু কন্ডিশন বলছি, এই কন্ডিশনগুলো যদি তুমি না মানো তাহলে তোমার রিটার্ন ডিফেক্টিভ হিসেবে গণ্য হবে। কি কি বলেছে? দ্য অ্যানেক্সার, অ্যানেক্সার শুনেছিস কখনো নাম অ্যানেক্সার? শুনেছিস অ্যানেক্সার শুনেছিস? অ্যানেক্সার কি? যখন তুই ফিল আপ করবি না, তোকে কিছু অ্যানেক্সার ফর্ম থাকে, ওই অ্যানেক্সার গুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে তো? অ্যানেক্সার গুলো ফিল আপ করতে হয়। যখন রিটার্ন ফাইল করা শিখবি, তখন এগুলো দেখবি অ্যানেক্সার গুলো থাকে। ঠিক আছে তো? তো বলছে কি দ্য অ্যানেক্সার স্টেটমেন্ট আর কলাম ইন দ্য রিটার্ন অফ ইনকাম হ্যাভ বিন ডিউলি ফাইল ইন। ঠিক আছে তো? তো বলছে এই অ্যানেক্সার, স্টেটমেন্ট, কলাম এইগুলো যদি তুই যদি ঠিকঠাক করে ফিল আপ না করিস, তাহলে তো চলে আসবে ডিফেক্টিভ রিটার্নের নোটিশ চলে আসবে। কি বললাম? অ্যানেক্সার, কলাম, ঠিক আছে, আর হচ্ছে স্টেটমেন্ট, এইগুলোকে তোকে অ্যাটাচ করতে হবে। যদি অ্যাটাচ না করিস তাহলে চলে আসবে ডিফেক্টিভ রিটার্নের নোটিশ চলে আসবে। দ্য রিটার্ন ইজ ফার্নিশড উইদাউট পেইং সেলফ, তুই তো রিটার্ন তো সাবমিট করেছিস, রিটার্ন সাবমিট করার সময় তোকে তো ট্যাক্স পে করতে হবে। তোকে তো ট্যাক্স পে করতে হবে উইথ ইন্টারেস্ট। আর ট্যাক্স পে করাকে কি বলে? সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। তুই যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করিস উইথ ইন্টারেস্ট, ঠিক আছে, এটাও তো করতে হবে, রিটার্নটা সাবমিট করার সময় দিতে হবে। তাহলে ট্যাক্সই পে করিসনি, চলে আসবে ডিফেক্টিভ রিটার্ন নোটিশ।
দ্য রিটার্ন ইজ accompanied by the following documents. তো রিটার্ন সাবমিট করার সময় কি কি ডকুমেন্ট দিতে হবে? তুই যে আমাদের যে ইনকামের তো 5টা হেড, তুই যে কোন কোন হেডে কত কত টাকা ইনকাম করেছিস, ঠিক আছে তো? তারপর যে ট্যাক্স বের করেছিস তার ডকুমেন্টটা ওখানে শো করতে হবে, স্টেটমেন্টটা শো করতে হবে। তারপর অডিট রিপোর্ট, যদি তোর অডিট রিপোর্ট করার দরকার হয়, তাহলে অডিট রিপোর্টটা শো করতে হবে। ঠিক আছে? এই অডিট রিপোর্টের ডকুমেন্ট শো করতে হবে। তারপর যে দ্য প্রুফ অফ ট্যাক্স, আজকে ধর তোর থেকে ধর টিডিএস কেটেছে। টিডিএস কোনো জায়গায় টাকা কাটা গেছে। তা টিডিএস কাটলে তার তো একটা ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। বলছে দ্য প্রুফ অফ ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড এট সোর্স, অ্যাডভান্স ট্যাক্স তুই দিয়েছিস, ঠিক আছে? বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করেছিস। এইগুলো সব শো করতে হবে ডকুমেন্টগুলো। দ্য প্রুফ অফ অ্যামাউন্ট অফ কম্পালসারি ডিপোজিট, তুই ধর কোনো কম্পালসারি কোনো একটা টাকা ডিপোজিট করেছিস। তুই ধর কোনো কম্পালসারি টাকা ডিপোজিট করেছিস ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? কম্পালসারি ডিপোজিট করেছিস। তাহলে সেটাও কিন্তু সেই ডিপোজিট সার্টিফিকেটটা দিতে হবে। আচ্ছা, এবার বলছে নম্বর পয়েন্ট বলছে হোয়ার রেগুলার বুকস অফ অ্যাকাউন্ট আর মেইনটেইনড বাই দ্য এসএসসি। এসএসসি যদি রেগুলার বুক মেইনটেইন করে, তাহলে ওর কাছ থেকে কিছু কিছু কপি চাইবে। কিসের কপি? ওর ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টিং এর কপি, ট্রেডিং অ্যাকাউন্টের কপি, ঠিক আছে তো? প্রফিট অ্যান্ড লসের কপি, ইনকাম এক্সপেন্ডিচারের কপি, ঠিক আছে? এবং ব্যালেন্স শিটের কপি। এইগুলো চাইবে। ইন দ্য কেস অফ, ঠিক আছে, প্রপ্রাইটারি বিজনেস বা প্রফেশন, যদি এক মালিকানা কারবার করিস, তখন তোর যে পার্সোনাল অ্যাকাউন্ট অফ দ্য প্রপ্রাইটার পার্সোনাল অ্যাকাউন্টটা চাইবে। ঠিক আছে? তো যদি ফার্ম থাকে, এওপি বা বিওয়াই থাকে, তাহলে পার্টনারদের পার্সোনাল অ্যাকাউন্ট চাইবে। এই জিনিসগুলো চাইবে, এই ডকুমেন্টগুলো শো করতে হয়। আর বলছে হোয়ার রেগুলার বুকস অফ অ্যাকাউন্ট আর নট মেইনটেইন বাই দ্য এসএসসি। এসএসসি যদি রেগুলার বুক মেইনটেইন না করে, রেগুলার বুক মেইনটেইন করলে কি বললাম, আর রেগুলার বুক মেইনটেইন না করলে কি হবে? a statement indicating the amount of turnover, ও যেই এসএসসি তোমার রেগুলার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করবে না, তো ও তো একটা রাফলি করবে, তো বলবে ও সেল কত হয়েছে সেটা বলো। এবং বুঝেছো, সেল বা গ্রস রিসিভ বা গ্রস প্রফিট কত, কত খরচা করেছে, কত এক্সপেন্স হয়েছে, কত নেট প্রফিট, ঠিক আছে? সে বিজনেস হোক বা প্রফেশন, ঠিক আছে তো? সেটা কত সেটা বলো। এবং তুমি কোন বেসিসে করেছো এটা? কোন বেসিস? আমরা যখন অ্যাকাউন্টস করতাম তার ২ টো বেস হয়। বেসিক্যালি ২ টো বেস হয়। একটা ক্যাশ বেস হয়, একটা অ্যাক্রুয়াল বেস হয়। তুমি কোন বেস ফলো করছো? ক্যাশ বেসিস না অ্যাক্রুয়াল বেসিস? ঠিক আছে তো? দ্যা অ্যামাউন্ট অফ সান্ডি ডেটার্স, আচ্ছা তুমি বিজনেস করছো, তুমি কাউকে ধারে মাল বিক্রি করেছো। ঠিক আছে? কাউকে ধারে মাল বিক্রি করে, ধারে মাল বিক্রি করে তাদেরকে কি বলি? ডেটার্স বলি। তাহলে তোমার কাছে তুমি ডেটার্স থেকে কত টাকা পাও? তোমার কাছে ক্রেডিটার্স কত পায়? তাহলে তার ইনফরমেশন গুলো আমাকে দাও। ডেটার্স, ক্রেডিটার্স, স্টক, ক্যাশ ব্যালেন্স। এই যে আমি যে ধর যে যখন রিটার্নটা সাবমিট করি, ধর কোনো স্টুডেন্ট থেকে মানি যদি ডিউ থাকে, কোনো স্টুডেন্টের থেকে মানি যদি ডিউ থাকে, তখন আমি একটা তো উম যখন ব্যালেন্স শিট তৈরি করি তখন দেখাই যে আমার ডেটার্স এত টাকা পড়ে আছে। ঠিক আছে তো? বা দেখবো যে আমার ফিক্সড ডিপোজিট কোথায় ডিপোজিট করেছি দেখাই। বুঝতে পারলি তো? মিউচুয়াল ফান্ডে কোনো টাকা রাখা থাকলে সেটা দেখায়। বুঝতে পারলি তো? কোনো গোল্ডে কেনা থাকলে বা কোনো বিভিন্ন অ্যাসেট কেনা, এগুলো দেখাতে হবে, এগুলো শো করতে হবে। তারপর বলছে হোয়ার দ্য অ্যাকাউন্টস অফ দ্য এসএসসি হ্যাভ বিন অডিটেড। ঠিক আছে? মানে এসএসসির অ্যাকাউন্টসটা যদি অডিট করা হয়, তাহলে তাকে কিসের কপি দিতে হবে? ওই প্রফিট অ্যান্ড লসটাও তো অডিটিং করা হয়ে গেছে, তার কপি দিতে হবে। ব্যালেন্স শিটের কপি দিতে হবে এবং অডিটরস রিপোর্ট দিতে হবে। আর কি? কস্ট অডিট রিপোর্ট। ঠিক আছে? কস্ট অডিট রিপোর্ট আন্ডার সেকশন 234B টু 233B অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, কস্ট অডিট রিপোর্ট দিতে হবে। আর আমি বলেছি, যদি তুই 15 দিন টাইম দিয়েছি, নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে তোমাকে ডিফেক্টিভ রিটার্নটা তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে তো? মানে ডিফেক্টিভ রিটার্নটা তোমাকে রেকটিফাই করতে হবে। যদি তুমি রেকটিফাই করতে না পারো, তাহলে তোমার রিটার্নটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হবে। তুমি ইনভ্যালিডই না, এর জন্য তোমার যা শাস্তি হয় ইনকাম ট্যাক্সে লেখা আছে, সেই আইন অনুযায়ী তোমার শাস্তি হবে। যদি টাইমের মধ্যে রিটার্নটা সাবমিট করো, তোমাকে ভ্যালিড রিটার্ন বলে গণ্য করা হবে। ঠিক আছে তো? এই তোকে বলেছে। সে দেখ কি কোশ্চেন পরীক্ষায় এসেছিল, একটা করে কোশ্চেন পড়াচ্ছি।
এই দেখ এই চ্যাপ্টার থেকে আমি 20টা কোশ্চেন সেট করেছি। এতক্ষণ 20টা কোশ্চেন পড়িয়ে দিলাম সব। ঠিক আছে তো? তো এখানে দেখ একটা করে কোশ্চেন বলছি। এই দেখ জাস্ট 1 মিনিট যদি দেখিস তোর পিডিএফটা খোল তোদের বা বইটা দিয়েছি বইটা খোল। ৭৯ পাতা খোল, ৭৯ পাতা বইটা খোল, বই বের কর। 79 পেজ খোল। পেজ নম্বর 79 খোল। 79 পেজ। দেখ কেমন পরীক্ষায় কোশ্চেন এসেছিল। দেখ আমি তোকে এই দেখ 2000 আগের বছর জেনারেলে এসেছিল কোন কোশ্চেনটা দেখ ভালো করে দেখে নে দেখ। একদম ফার্স্ট কোশ্চেন জেনারেলে এসেছিল আগের বছর। দেখ কোশ্চেনটা ভালো করে দেখ। পেয়েছিস তো? ১ নম্বর কোশ্চেন দেখ কি এসেছিল আগের বছর? জেনারেলে এসেছিল। মানে এই কোশ্চেনটা এবছর অনার্সে খুব ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট অনার্সের জন্য। সেটা কি? হোয়াট ইস বিলেটেড রিটার্ন? ভালো করে দেখ। এই ১ এর দাগের কোশ্চেনটা ৫ নম্বরে এসেছিল। ৫ নম্বর দিয়েছিল। বিলেটেড রিটার্ন কাকে বলে? টাইম লিমিট অফ বিলেটেড রিটার্ন। এবার তো লেখালাম। কি এবার তো বললাম টাইম লিমিট অফ বিলেটেড রিটার্ন। কি বলেছে? ক্যান আ বিলেটেড রিটার্ন রিভাইজ? বিলেটেড রিটার্ন কি রিভাইজ করা যায়? কোশ্চেন এসেছিল কেমন জানিস তো? ৫ নম্বর এসেছিল। ১, ২, ২ বা ২, ২, ১ এরকম ছিল। ২, ২, ১ ৫ নাম্বার। তাহলে এই কোশ্চেনে লিখলে কি ৫ এ ৫ ই দেবে? ৫ এ ৪ দেবেন এই কোশ্চেন। ঠিক আছে তো? আর খুব বড় লিখতে হয় না যে পুরো ব্যাখ্যা করে এত বড়, বড় লিখতে হয় না। ছোটই লিখতে হয়। কিন্তু টু দ্যা পয়েন্ট লিখতে হবে। টু দ্যা পয়েন্ট। এইজন্য এই সেমে ট্যাক্সে ১০০ পাওয়া কোনো ব্যাপার না। এই সেমে পার্টিকুলার ট্যাক্সে ১০০ পাওয়া যায়। আগের বছর আমার হাইয়েস্ট ছিল 97 কি 87। তো দেখ এখানে কি বললাম কোশ্চেনটা দেখেছিস তো? সেকেন্ড কোশ্চেন কি দিয়েছিল? আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা তো এটা না এটা পরে দিয়েছি। এটা অন্য কোশ্চেন। আচ্ছা দেখ ১ এর কোশ্চেন আজকে যেটা পড়ালাম তার সেই কোশ্চেন গুলো দেখছি। ১ এর কোশ্চেনটা পড়ালাম এখান দিয়ে। এই দেখ ৪ এর দাগের কোশ্চেনটা চলে আয়। ৪ এর দাগের কোশ্চেনে কি এসেছিল? রিভাইস রিটার্ন। রিভাইস রিটার্ন কবে এসেছে দেখ ২০২৩ জেনারেলে এসেছে। দেখেছিস তো? তার মানে এবছর কিন্তু অনার্স ইম্পোর্টেন্ট রিভাইস রিটার্ন। তারপর ২১ জেনারেলে এসছে, ২০ অনার্সে এসছে, ১৯ জেনারেল, ১৯ অনার্স। এই কতবার এসছে রিভাইস রিটার্ন। তাহলে খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন। বিলেটেড রিটার্ন কি বলছি এবার? আমি কি বললাম? এবছর অনার্সের জন্য তুই মার্ক করে দিতে পারিস? এবছর অনার্সের জন্য কিন্তু বিলেটেড রিটার্ন ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিলেটেড রিটার্ন, রিভাইসের দুটো রিটার্নই কিন্তু ইম্পোর্টেন্ট অনার্সের জন্য। আচ্ছা। ডিফেক্টিভ রিটার্ন। ডিফেক্টিভ রিটার্ন দেখ এসেছিল ১ বছর এসেছিল পরীক্ষায়। ডিফেক্টিভ রিটার্ন পড়ালাম আমি তোদের। আচ্ছা। এবছর জেনারেলে যেটা ইম্পোর্টেন্ট লাগছে আমার লস রিটার্নটা খুব ইম্পোর্টেন্ট। লস রিটার্ন। জেনারেলে যারা পড়িস লস রিটার্নটা খুব ইম্পোর্টেন্ট। এই দেখ লস রিটার্ন পড়ালাম তো আজকে। হোয়াট ইস লস রিটার্ন? ঠিক আছে? স্টেট দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ লস রিটার্ন। তুই যদি লস রিটার্ন দেরি করে যদি লস রিটার্ন করিস, তুই লস রিটার্নের কনসিকুয়েন্স কি, কি আছে? কি, কি আছে? এইমাত্র বললাম। এইমাত্র বললাম লস রিটার্নের কনসিকুয়েন্স গুলো কি, কি আছে? কি, কি লাগবে তোর? কনসিকুয়েন্স অফ লস রিটার্ন যেটা বললাম সেই কোশ্চেনটা। খুব ভালো ইম্পোর্টেন্ট কোশ্চেন ৫ এর কোশ্চেনটা। ক্যারি ফরওয়ার্ড করা ভালো কথা বলছি। ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। ঠিক আছে তো? আচ্ছা তারপর বলছে কি? ৭ এর কোশ্চেনটা কি বলছে? হোয়েন ক্যান এটা অনার্সে দিয়েছিল এবছরের কোশ্চেনটা। তার মানে জেনারেলে আসতে পারে। বলছে হোয়েন ক্যান আ রিভাইস রিটার্ন বি সাবমিটেড? রিভাইস রিটার্ন কি আমরা সাবমিট করতে পারি? বলছে হোয়েন ক্যান আ রিভাইস রিটার্ন সাবমিটেড? স্টেট দ্য টাইম লিমিট। টাইম লিমিট অফ মানে টাইম লিমিট কি ছিল রিভাইস রিটার্নে? এবার তো পড়ালাম। এবার দেখ তারপরের কোশ্চেনটা কি দিয়েছে? ৮ নম্বর কোশ্চেনটা ওটা পড়। ওই কোশ্চেনটা পরে দিচ্ছি। বলছে এখানে বলছে মেনশন এনি 3 সার্কামস্ট্যান্সেস। Mention any 3 circumstances when assessee liable to submit return of income even if the total income of the assessee if does not exceed the maximum amount not chargeable to tax. এটা তো কালকে বাড়িয়েছি আমি বলেইছি এই কোশ্চেন অ্যান্সারটা এটা কালকে পড়েছি ওই ব্যাচে। আমি পরে বলেইছি ৮ এর কোশ্চেন অ্যান্সারটা। ১০ এর কোশ্চেন দেখ কমন কোশ্চেন বিলেটেড রিটার্ন। ঠিক আছে? একই কোশ্চেন বারবার। ১১ কোশ্চেনটা কি বলে টাইম লিমিট অফ বিলেটেড রিটার্ন।
তেরো নম্বর কোশ্চেনটা পড়ে দিলাম। when a return is considered to be defective, রিটার্নটাকে কখন ডিফেক্টিভ হয়? লাস্ট কোশ্চেন পড়ালাম, কখন রিটার্নগুলো ডিফেক্টিভ হতে পারে। ঠিক আছে, মানে লাস্ট কোশ্চেন পড়ালাম। হোয়াট ইজ লস রিটার্ন? ঠিক আছে, স্টেট দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ লস রিটার্ন। 16 নম্বর কোশ্চেন থেকে একই কোশ্চেন থেকে বারবার করে বিলেটেড রিটার্ন, লস রিটার্ন, ডিফেক্টিভ রিটার্ন, ডিভাইস রিটার্ন, এই তো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে। কুড়ি নম্বর কোশ্চেনটা বল দেখি অ্যান্সারটা কি হবে। স্টেট দ্য ডিউ ডেট অফ ফাইলিং অফ রিটার্ন ইন্ডিভিজুয়াল এসএসসি। ডেট কি হবে? ডেট লিখতে হবে, শুধু ডেট লিখতে হবে, ডেট লিখতে হবে। বল, এবার তো বললাম ইন্ডিভিজুয়াল এসএসসি রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কি বললাম? 31 জুলাই 2024 লিখতে হবে। মানে এসএসসি ইয়ার যেটা। ঠিক আছে তো? আর হচ্ছে ক্যান আ বিলেটেড রিটার্ন অফ ইনকাম আন্ডার 139(4) রিভাইজ। বলছে বিলেটেড রিটার্ন কি রিভাইজ করা যায়? বিলেটেড রিটার্ন কি রিভাইজ করা যায়? হ্যাঁ করা যায়, ইয়েস, বিলেটেড রিটার্ন রিভাইজ করা যায়। এই যে একটা কোশ্চেন বললাম না, প্রথমে একটা কোশ্চেন তোদের লিখে করালাম, 4টে পয়েন্ট বললাম। তুই যদি রিটার্ন যদি দেরি করে সাবমিট করিস তার জন্য কি হতো, 4টে পয়েন্ট বলেছিলাম। কিন্তু যে কোশ্চেনটা বারবার এসছে পরীক্ষায়, কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ লস রিটার্ন। লস রিটার্ন যদি ফাইল না করিস তাহলে কি হতে পারে? ও একটা অ্যান্সার বলেছে যে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। ঠিক আছে তো, এখানে লেখা আছে 144 ওটা 144 এর অ্যান্সার হবে না। 144 এর কোনটা বলেছিলাম? যদি তুমি রিটার্ন দেরি করে সাবমিট করো, এটা লস রিটার্নের কথা বলা হচ্ছে। এই যে কত নম্বর পাতা বল? পাতা নম্বর 83 পাতা, দেখ নিচের দিকে আয়। বলছি লস ফ্রম বিজনেস, লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল লস ক্যান নট বি ক্যারি ফরওয়ার্ড ফর অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট ফিউচার প্রফিট গেইন। যেটা বললি তুই, যেটা বললি ক্যারি ফরওয়ার্ড, তুই তো শুধু ক্যারি ফরওয়ার্ড বললি, তো কোন কোন জায়গায় ক্যারি ফরওয়ার্ড বলতে হবে? ধর লং টার্ম ক্যাপিটাল লস, শর্ট টার্ম ক্যাপিটাল লস, তারপর কি তোর সমস্যা প্লাস সোর্সে যেগুলো আছে। বলে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ এক্সেপশনাল গুলো বলে দিলেই তো হবে। না না, সব তোকে পুরো বলতে হবে, তোর নাম্বার যখন দেবে পুরো বলতে হবে, যেটুকু লেখা আছে এইটুকু কথা তোকে লিখতে হবে। আর 2 নম্বর পয়েন্ট কি বলেছে? However, loss from house property can be carried forward without any difficulty. মানে এক্সেপশন এটা। আচ্ছা দেখ, তোরা এই পেজটা চলে আয়, কত নম্বর পেজ দেখছো এটা? 87 পাতা। এখানে কিছু কিছু অঙ্ক আছে। এই দেখ, ছোট ছোট অঙ্ক আছে। ঠিক আছে? এটা খাতা বের করে অঙ্কগুলো করে দিচ্ছি। দু লাইন করে লেখা হবে, লেখাগুলো লিখে নিতে হবে। কি লিখেছে কোশ্চেনটা? বলছে নান্টু ফার্নিশেস, বলছে নান্টু ফার্নিশেস the following information for the previous year 23-24. নান্টু বিজনেস থেকে লস খেয়েছে 8 লাখ টাকা, নান্টু লং টার্ম ক্যাপিটাল লস খেয়ে 5 লাখ টাকা। ঠিক আছে, দুটো লস খেয়েছে। ঠিক আছে তো? আর হাউস প্রপার্টি থেকে লস খেয়েছে 1 লাখ টাকা। প্লাস নান্টু রিকোয়ার্ড টু সাবমিট রিটার্ন। নান্টুকে কি রিটার্ন সাবমিট করতেই হবে? কোশ্চেন দিয়েছে। তারা বলেছে অলসো স্টেট দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ রিটার্ন। হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ সাচ রিটার্ন? তো সিম্পল কোশ্চেন দিয়েছে, থিওরিটিক্যাল কোশ্চেন। লেখ অ্যান্সারটা লেখ। লেখ অ্যান্সার লেখ। Like an individual
an individual is not compulsory required an individual is not compulsory required ঠিক আছে to furnish return of loss যেটা বলছে কি নান্টুর কি রিটার্ন সাবমিট করতেই হবে যেহেতু লস হয়েছে লস হলে কি রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক না লস হয়েছে রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক নয় তাই লিখেছি অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নট কম্পালসারি বাধ্যতামূলক নয় ইজ নট কম্পালসারি রিকোয়ার্ড টু ফার্নিশ রিটার্ন অফ লস ও লস রিটার্ন হলে রিটার্নটা সাবমিট করা বাধ্যতামূলক ঠিক আছে তারপর লিখ ফুল স্টপ দিয়ে লিখ however the following losses cannot be carry forward ঠিক আছে তো cannot be carry forward if the return of loss is not submitted ঠিক আছে তো within the time limit বলছে however the following losses cannot be carry forward if the return of loss is not submitted within the time লিমিটের মধ্যে যদি তুমি রিটার্ন সাবমিট না করো তাহলে লসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না যেটা আমি তো ও যেটা বললো বুঝলি কোন লাইনটা লেখা আছে এবার লস গুলোর নাম কি কি ছিল বল Loss of business, বিজনেস লস প্রথমে লেখ বিজনেস লস তারপর লেখ ক্যাপিটাল লস মানে একবারে কভার হয়ে গেল ক্যাপিটাল লস লেখাতে ঠিক আছে তারপর লিখবি কি লস লেখ লস ফ্রম দ্য অ্যাক্টিভিটি ঠিক আছে of owning and maintaining horse race ঠিক আছে হয়ে গেল লেখা কি বলেছিল কোশ্চেনটা একবার পড়ে নে বলছে ডাজ নান্টু রিকোয়ার টু সাবমিট রিটার্ন কি সাবমিট করে না সাবমিট করা বাধ্যতামূলক নয় ঠিক আছে তো কনসিকুয়েন্স কি আছে কনসিকুয়েন্স একবারে অ্যান্সার হয়ে গেল যদি নন ফাইলিং রিটার্নের কনসিকুয়েন্স কি আছে আচ্ছা হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ সাবমিশন সাচ রিটার্ন এই রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কি বল লিখে নে এটা ডিউ ডেট লিখে নে কি লিখবি লেখ নান্টু ইজ রিকোয়ার্ড টু ফাইল লেখ নান্টু is required to file his return of income মানে ROI his return of income by কত 31/7/24 ঠিক আছে তো ব্যাকেটে কি লিখবি 31/7/24 নন অডিট তাই তো ঠিক আছে আর আরেকটা রেট লিখবি কি 31/10/24 ব্যাকেটে কি লিখবি অডিট তাহলে কোনো সমস্যা নেই দুটো রেট ঠিক আছে হয়েছে অ্যান্সার লেখা সেকেন্ড কোশ্চেন দেখ এই কোশ্চেনটা আর করানোর দরকার নেই মানে এই যে কোশ্চেনটা ভালো করে দেখ এই যে এখন যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনটা এসেছিল 2022 জেনারেলে এখন যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনটা এসেছিল 2022 জেনারেলে দেখ হাউস বডি থেকে লস খেয়েছি এত টাকা ক্যাপিটাল লস এত টাকা লস ফ্রম বিজনেস থেকে এত টাকা লস খেয়েছিস বলছে
ইজ ইট নেসেসারি ফর মিস্টার এ টু সাবমিট রিটার্ন অফ ইনকাম? রিটার্ন ইনকাম সাবমিট করা জরুরি না। হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ সাচ রিটার্ন অফ ইনকাম? ডিউ ডেট কি বললাম। তারপর ডিসকাস দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ রিটার্ন অফ ইনকাম। তো এগুলো বলে দিলাম, আগের কোশ্চেনটা সেম ছিল বলে বলার দরকার নেই। পরের অঙ্কটা দেখ কি বলছে। বলছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাজ পার প্রভিশন অফ 139 সাবসেকশন 1 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। কি করে পড়তে হবে তোকে। মিস্টার রহমান ও চাকরি করে, স্যালারিড এমপ্লয়, চাকরি করে, ঠিক আছে, এবং তার ইনকাম কত বলেছে, ট্যাক্সেবল ইনকাম 4 লাখ টাকা। ট্যাক্সেবল ইনকাম কত, 4 লাখ টাকা। মানে কি বললাম, একজন লোক ইন্ডিভিজুয়াল। রহমান কি হবে, জাস্ট অ্যান্সার বলতে হবে, অ্যান্সার বলতে হবে, সারার চেষ্টা কর, জিজ্ঞাসা করছি। রহমান হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, ও চাকরি করে, ওর ইনকাম বলেছে 4 লাখ টাকা, ঠিক আছে। বলছে ওর রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে। রিটার্ন করতে হবে না, যে চাকরি করে তাকে রিটার্ন সাবমিট করতে হবে না, করতে হবে। রিটার্ন সাবমিট করতে হবে, সবাইকে রিটার্ন সাবমিট করতে হবে। ওর ইনকাম 4 লাখ টাকা, ইনকাম 4 লাখ টাকা, রিটার্ন সাবমিট করতেই হবে। তোর ম্যাক্সিমাম লিমিট তো ক্রস করে গেছে 2.5 লাখ টাকা, তো রিটার্ন সাবমিট করতেই হবে, ঠিক আছে। ডেট কবে, 31শে জুলাই। 31শে জুলাই 2024, বইয়ের মধ্যে লিখে রাখ অ্যান্সারটা, 31শে জুলাই 2024, ঠিক আছে। বোঝা গেল প্রথম পয়েন্টের অ্যান্সারটা। তারপর পরের পয়েন্ট বলছে রাঘব ও চাকরি করে, ঠিক আছে, ওর ইনকাম কত, রাঘব চাকরি করে, ওর ইনকাম কত বলছে 8 লাখ টাকা, ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা, ঠিক আছে। বলছে and fail to file income tax return on due date, ও ডিউ ডেটের মধ্যে রিটার্নটা সাবমিট করতে ভুলে গেছে। ডিউ ডেটের মধ্যে 31শে জুলাই মধ্যে রিটার্ন সাবমিট করতে পারেনি। হি ওয়ান্টস টু ফাইল বিলেটেড রিটার্ন, ও বিলেটেড রিটার্ন করতে চায়। তো লাস্ট ডেট কবে হবে, 31শে ডিসেম্বর। এখানে কি লিখে, টাইম লিমিট অফ ফাইলিং বিলেটেড রিটার্ন ইজ উইদিন 31st মার্চ, এটা ভুল লেখা আছে, তাহলে অ্যান্সার কি হবে, 31শে ডিসেম্বর। কারেক্ট অ্যান্সার 31। এখন তুই বলতে স্যার কেন 31শে মার্চ লিখেছে, তো বলে দিচ্ছি। এদিক এটা কেন 31শে মার্চ লিখেছে, না আমি বলছি অ্যাকচুয়ালি এখন নতুন নিয়ম 31শে ডিসেম্বর হয়েছে। আগে যে নিয়ম ছিল সেখানে 31শে মার্চ অব্দি ছিল অ্যালাউ। পরের মাসে আগে যে নিয়ম ছিল, এখন তো নিয়মটা না জানলেও চলবে, আগে 31শে মার্চ ছিল লাস্ট ডেট। এখন যে নতুন নিয়মটা হয়েছে, নতুন নিয়ম যে 31শে মার্চ আগিয়ে নিয়ে এসছে, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হবে, 31/12/2024। নেক্সট, মিস্টার আনন্দ বিজনেসম্যান, ও বিজনেস করছে, ও ফাইল বিলেটেড রিটার্ন, ও দেরি করে রিটার্ন জমা করেছে। হি ওয়ান্টস টু সাবমিট রিভাইস রিটার্ন, ও রিভাইস রিটার্ন করতে চায়। তো বলছে 31শে মার্চ 24, বল আমি কি বলেছিলাম, রিভাইস রিটার্ন জমা করার লাস্ট ডেট কবে, এইমাত্র বললাম কিন্তু বিলেটেড রিটার্নের যেই ডেট ছিল ওটাই ছিল, তাহলে কি হবে 31শে ডিসেম্বর লাস্ট ডেট, তাহলে কি হবে 31/12/24। তারপর তাহলে এটা তুই থিওরি না পড়লে এগুলো করা যাবে। এই অঙ্ক এসেছিল তো পরীক্ষায়, কোন সালে এসেছিল, 2015 সালে অনার্সে দিয়েছিল কোশ্চেনটা। যদি পাই। এইগুলো কি এক একটা পয়েন্টের জন্য 1 নাম্বার, দেখ কত নাম্বার এসেছিল পরীক্ষায়, 5টা দিয়েছিল 5 নাম্বার, 5টা পয়েন্ট 5 নাম্বার ছিল। বলছে মেসার্স এবিসি আ কলকাতা বেসড পার্টনারশিপ ফার্ম, যার কিনা পার্টনারশিপ বিজনেস দ্বারা অডিটিং করতে হয়, অডিট করতে হবে। বলছে মেসার্স এবিসি কলকাতা বেসড পার্টনারশিপ ফার্ম ইজ রিকোয়ার্ড টু গেটস ইটস অ্যাকাউন্টস অডিটেড আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। The due date of filing of income tax return of the firm for the previous year 31শে জুলাই। আমি এইমাত্র বলেছি নিয়ম, প্রথমেই লেখালাম, যদি তোর অডিট করতে হয় তার ডিউ ডেট একটা, আর অডিট করতে না হলে ডিউ ডেট একটা। অডিট করতে না হলে ডিউ ডেটটা কম দেবে, 31/7/24। 31/7/24 হবে হচ্ছে অডিট করতে না হলে, আর অডিট করতে হলে 31/10। অ্যান্সার কি হবে, 31/10/2024। লাস্ট পয়েন্ট, মিস অঙ্কিতা ইজ দ্য ওয়ার্কিং পার্টনার অফ পার্টনারশিপ ফার্ম। মিস অঙ্কিতা পার্টনারশিপ ফার্মের একজন ওয়ার্কিং পার্টনার, মানে যে সারাক্ষণ কাজ করে, ঠিক আছে তো। অ্যান্ড দ্য অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ইজ রিকোয়ার্ড টু বি অডিটেড ডিউ ডেট অফ ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন অফ মিস অঙ্কিতা ফর দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে একটু মনোযোগ সহকারে শোন, পার্টনারশিপ ফার্ম যেই ফার্মের অডিট করতে হয়, সেই ফার্মের একজন ওয়ার্কিং পার্টনার হচ্ছে মিস অঙ্কিতা, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারলি কি বললাম, আগেরটা ছিল পার্টনারশিপ ফার্মের ডিউ ডেট বলছিল, আর এখানে কি বলছে, এখানে বলছে মিস অঙ্কিতা একজন ওয়ার্কিং পার্টনার, পার্টনারশিপ ফার্মের ওয়ার্কিং পার্টনার, যার কিনা সেই পার্টনারশিপ ফার্মে অডিট করতে হয়। তাহলে এই অঙ্কিতার ডিউ ডেট কবে হবে, 31শে জুলাই হবে না,
যেহেতু অডিটের কথা বলে দিয়েছে তাই হবে 31 অক্টোবর। অ্যান্সার হবে 31 অক্টোবর, 31/10/2024। আচ্ছা, লাস্ট কোশ্চেন মনে হয় এখানে, হ্যাঁ লাস্ট কোশ্চেন বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং পার্সন হ্যাভ টু ম্যান্ডেটরিলি ফার্নিশ দেয়ার রিটার্ন অফ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। বলছে মিস্টার চৌধুরী, তার বয়স কত, 52 বছর, চৌধুরীর বয়স 52 বছর, এবং ও জিটিআই করেছে কত, 3 লাখ টাকা। আমি এখানে বলে দিচ্ছি কি বলছে নিয়মটা। এখানে ওরা কোশ্চেন বলতে চাইছে রিটার্ন অফ ইনকাম, ওকে কি রিটার্ন সাবমিট করতে হবে, হ্যাঁ কি না, এটাই জাস্ট অ্যান্সার, ইয়েস আর নোতে অ্যান্সার হবে। এটা জানিস নাই বলে দিচ্ছি, শোন নিয়ম কি জানিস তো, নিয়মটা বলছি জিটিআই থেকে ডিডাকশন কত হয়, তোর তো ইন্ডিভিজুয়াল অঙ্ক করলি, কি ছিল আন্ডার সেকশন 80 ছিল, জিটিআই থেকে ডিডাকশন বাদ দিয়ে যেটা হয় তাকে কি বলে, টোটাল ইনকাম, যেটা বলা হয় তাকে বলে টোটাল ইনকাম। এখানে বলছে মিস্টার চৌধুরী এজ 52 বছর, ওর জিটিআই 3 লাখ টাকা। রুল কি বলছে, সরকার কি নিয়ম বানিয়েছে, সরকার বলছে জিটিআই যদি 2.5 লাখ টাকা ক্রস করে যায় তাহলে তুমি রিটার্ন সাবমিট করো। জিটিআই নট আ টোটাল ইনকাম, নট আ টোটাল ইনকাম, জিটিআই যদি 2.5 লাখ টাকা ক্রস করে যায় তাহলে তো রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে জিটিআই কত আছে এখানে, 3 লাখ, তাহলে রিটার্ন সাবমিট করতে হবে, হ্যাঁ কি না, রিটার্ন সাবমিট করতে হবে, ঠিক আছে তো। তাহলে এখানে কি লিখবো, অ্যান্সার লিখবো ইয়েস, রিটার্ন সাবমিট করতে হবে, ঠিক আছে, ইয়েস রিটার্ন সাবমিট করতে হবে। টোটাল ইনকাম আফটার ডিডাকশন, এখানে বলেছে টোটাল ইনকাম, ও বললো এটা টোটাল ইনকাম, এইটা বলেছে 2 লাখ টাকা, এটা 2 লাখ টাকা, আর এটা বলেছে 3 লাখ টাকা, তাহলে এটা 1 লাখ টাকা ছিল। আমাদের টোটাল ইনকাম দেখতে হয় না, আমাদের দেখতে হয় জিটিআই, জিটিআইটা দেখতে হয়, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে এখানে যদি কারণটা বলে তুই কি লিখবি, ইয়েস তো বললি, তুই কি বলবি, বলবি যে আমার বেসিক এক্সাম লিমিট ক্রস করে গেছে, তাই রিটার্ন সাবমিট। 2 নম্বর পয়েন্ট, মেসার্স রক্সি আ পার্টনারশিপ ফার্ম, হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2024 50,000 টাকা, ঠিক আছে তো। তাহলে এখানে বলতে চাইছে যে মেসার্স রক্সি, ঠিক আছে, ও একটা পার্টনারশিপ ফার্ম চালাচ্ছে, মানে মেসার্স রক্সি একটা পার্টনারশিপ ফার্মের নাম, যার টোটাল ইনকাম কত ছিল, পার্টনারশিপ ফার্মের টোটাল ইনকাম ছিল 50,000 টাকা। আর শ্রীমতী আর বোস, সেটা আলাদা কোশ্চেন। তাহলে পার্টনারশিপ ফার্মের রিটার্ন অফ ইনকাম, দেখ পার্টনারশিপ ফার্মে যদি তো ও 1 টাকাও ইনকাম করে না, এটা সাবমিট করতে হবে। ওর ম্যাটারই করে না কত টাকা ইনকাম করলো, ঠিক আছে, ইনকাম যাই করুক না কেন, ইভেন লস হলেও রিটার্ন সাবমিট করতে হয়, তাই তো। তাহলে এটা কি হবে, পার্টনারশিপ ফার্ম বলছি, তাহলে এটা কি ইয়েস, রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে কি বললাম, এর অ্যান্সার হবে ইয়েস, পার্টনারশিপ ফার্ম ইজ রিকোয়ার্ড টু ফাইল রিটার্ন অফ ইনকাম। তো বিজনেসে লাভ হোক লস হোক রিটার্ন সাবমিট করতেই হবে, তাহলে অ্যান্সার কি হবে, ইয়েস। বলছে শোন, আর বোস, এই শোন আর বোস, আর বোসের বয়স কত, 62 বছর। 62 বছর কি সিনিয়র সিটিজেন, সিনিয়র নাকি সুপার সিনিয়র, সিনিয়র, সিনিয়রের মেয়াদ কত, লিমিট কত বলেছিলাম, 3 লাখ, 3 লাখ টাকা যদি জিটিআই হয় রিটার্ন সাবমিট করতে হবে। জিটিআই কত বলেছে, রিটার্ন সাবমিট করতে হবে, নো হবে না। শ্রীমতী আর বোস, ওর বয়স বলেছে, ওইটা ওই কোশ্চেনটাই দিয়েছে আর কি, ঠিক আছে, ওটা 3-এরটা। আচ্ছা, বলছে আর লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি ইন ইন্ডিয়া হ্যাজ ইনকার্ড লস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 2,20,000, রিটার্ন সাবমিট করতে হবে, হ্যাঁ রিটার্ন সাবমিট করতে হবে, কোম্পানি বলেছে। ওটা কি ভাবছিলি বলতো, আগেরটা বললাম না, তুই এটা ভাবছিলি লস রিটার্ন, ওইটা ভাবছিলি তো, ওটা কি ছিল, ওটা ছিল ইন্ডিভিজুয়ালের কথা বলছিলাম, রিটার্ন সাবমিট করতে হবে। দেখ এদিক শোন, পার্টনারশিপ ফার্ম হোক বা কোম্পানি হোক, ইনকাম যাই হোক না কেন রিটার্ন সাবমিট করতে, না এটা তো ইন্ডিভিজুয়াল, এটা কোম্পানি বলেছে। ইন্ডিভিজুয়াল যদি হয়, ইন্ডিভিজুয়াল যদি হয় তাহলে ওর ইনকাম রিটার্ন সাবমিট না করলেও চলবে, লিমিট ক্রস না করলে, বুঝতে পারলে কি বললাম। কিন্তু কোম্পানির ক্ষেত্রে রিটার্ন সাবমিট করতে হবে, কোম্পানি হোক বা ফার্ম হোক এদের ক্ষেত্রে রিটার্ন সাবমিট করতেই হবে। আজকে আমি একটা ব্যবসা করতে পারি, ইন্ডিভিজুয়াল আমি ব্যবসা করতে পারি, এবার আমার ব্যবসায় ধর, আমার নিয়মটা কি, আমি ব্যবসা করে ধর এবছর 1 লাখ টাকা কামালাম, আমি রিটার্ন সাবমিট নাও করতে পারি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। কিন্তু আমার তো এই যেটা 3-4 বন্ধু মিলে ধর একটা বিজনেস করছি, মানে সেটা ফার্মে হোক, ফার্ম পার্টনারশিপ মানে ফার্ম, ঠিক আছে তো। হ্যাঁ বল। ফার্ম তো ইয়ে তো হয়, প্রপার্টার হয়, মানে নিজে একটা। না ওটা তো এক মালিকানা কারণ, ওটা প্রোপ্রাইটারশিপ ফার্ম, আর ফার্ম বলতে আমি কোন ফার্মের কথা বলছি,
ফার্ম বলতে বলা হচ্ছে মানে অনেকজন মিলে যেটা কাজ করে পার্টনারশিপ বিজনেস। লাস্ট পয়েন্ট ছিল তাই তো? বুঝতে দেখ যেটা ডাউট হলো ডাউটটা ক্লিয়ার করেছিস? একটা ইন্ডিভিজুয়াল আর একটা পার্টনারশিপ ফার্ম দুটো আলাদা কিন্তু। রুল বলছে পার্টনারশিপ ফার্ম এবং কোম্পানির ক্ষেত্রে তোমার ইনকাম যাই হোক না রিটার্ন সাবমিট করতে হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওটা 2.5 লাখ টাকা ক্রস করে রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে তো? আর যদি লস হয় তো বলেই দিয়েছিলাম, ওটা এই নিয়মটা মাথায় রাখতে হবে। শ্রীমতী আই সিং, এজ 50 বছর, যার টোটাল ইনকাম বলেছে 2,40,000। টোটাল ইনকাম 2,40,000, ভালো করে শুনবি। টোটাল ইনকাম 2,40,000 বলেছে। বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ আনঅ্যাবজর্বড বিজনেস লস 1 লাখ টাকা। ঠিক আছে তো? তাহলে বলছে বলো এর কি রিটার্ন সাবমিট করতে হবে, হ্যাঁ কি না? এর রিটার্ন সাবমিট করার দরকার নেই। ঠিক আছে তো? এর এর রিটার্ন সাবমিট করার দরকার নেই। তবে ও যদি ক্যারি ফরওয়ার্ড করতে যায় লসটা, তাহলে রিটার্ন সাবমিট করবে। ইয়েস ঠিক আছে? কিন্তু বলো তো 2,500,000 টাকা হয় না। 2,40,000 টাকা বলেছো। এটা 2,40,000, ওই যে বললাম রিটার্ন সাবমিট করার দরকার নেই। ক্যারি ফরওয়ার্ডটা কেন করতে হবে? ক্যারি ফরওয়ার্ড ও যদি পরের বছর যদি ধর এবছর তো 1 লাখ টাকা লস হয়েছে তাই তো? পরের বছর ধর এই 1 লাখ টাকা লসটাকে যদি ও যদি অ্যাডজাস্ট করতে চায়, লোকে রিটার্ন সাবমিট প্রথমেই বললাম।